প্রথম ৩-৪ বছর আমরা কোনো কমার্শিয়াল অফিসও নেই। এফোর্টের এগেইনস্টে যে শেয়ার, এটা নিয়ে তো একটা গন্ডগোল লাগার জায়গা থাকে না? কারণ হচ্ছে যে আপনি ধরেন একজন এফোর্টটা এরকম যে সে খুব ভালো একটা লিঙ্ক এনে দিল, আরেকজন এফোর্ট এরকম যে না সে খেটে খুঁটে অ্যাকাউন্টিংটা সে ম্যানেজ করতেছে, এটার দাম বেশি না এটার দাম বেশি, বা এটার জন্য যদি 2% পায় তাহলে এটার জন্য কত পার্সেন্ট পাবে? তো কোম্পানি বলছে যে কেন আমি তোমাকে জব দেবো, এই তোমার সাইট কে দেয় দেখে, আর এটা দিয়ে আমার লাভ কি? আমরা তখন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যত নিউজ পেপার আছে নিজেরাই কালেক্ট করে একেবারে মানে নিজের ডাটা এন্ট্রি দিয়েই পোস্ট করা শুরু করলাম। এই যে আপনারা চিন্তাগুলা আসলে আগে করে ফেলেছেন, এখন যেটা হয় অনেকে হচ্ছে আবেগের চোটে কোম্পানিটা বানায় ফেলে, চিন্তাগুলা তখন বারে ভাই এগুলো পরে চিন্তা করা যাবে, পরে চিন্তা করতে গিয়ে গন্ডগোলগুলো লাগায়। আই কমপ্লিটলি এগ্রি। আগে থেকে যত বেশি ডিফাইন করা যায় তত ভালো আর কি। এটা একটা টক আছে যে হোয়াই কোম্পানিজ ফেল, এই ধরনের একটা শিরোনামটা ঠিক মনে নাই। ওরা ডেটা দিয়ে দেখাইছে যে পৃথিবীর মেজরিটি কোম্পানি যারা আইদার ফেল করছে বা সাকসেসফুল হয়েছে, একটা সিঙ্গেল ফ্যাক্টর তো একটা থাকে না, অনেক, সবচেয়ে কমন একটা সিঙ্গেল ফ্যাক্টর, ওরা বলছে টাইমিং। মানে at the end of the day entrepreneurship is all about kind of making some risk and a little bit gambling also. Right. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন আশা করি। উদ্যোক্তা কথার নতুন যে পর্বটি আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন খুবই সুপরিচিত, ফাহিম মাসরুর ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি। ফাহিম ভাইকে আপনারা অনেকেই চেনেন, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন মোস্টলি, তারা তো না চেনার কোনো কারণই নাই। bdjobs.com যেটা বাংলাদেশের ইন্টারনেট কোম্পানি, ইন্টারনেট বেসড কোম্পানির মধ্যে একেবারে প্রথম সারির কোম্পানি যদি বলা হয়, একদম শুরুর দিকে শুরু হওয়া এবং খুবই সাকসেসফুল সেই বিডিজবসের কর্ণধার উদ্যোক্তা। আর ফাহিম ভাইয়ের অনেক পরিচয় আছে, আমরা আলোচনার মধ্যে জানবো, আরো পরিচয় আমরা নিয়ে আসবো আলোচনার মধ্যে। সো আমরা কথা শুরু করে ফেলি, তাহলে আই থিঙ্ক যে আপনাদের পরতে ওনার পরিচয় যখন আপনারা আরো উন্মোচিত হবে আরো বেশি ভালো লাগবে। আর অন্যান্য পর্বের মতো আজকে আপনাদের জন্য যে ঘোষণাটা থাকছে সেটা হলো যে আজকের পুরো আলোচনা থেকে আপনাদের যে এখান থেকে টেকওয়েটা, আপনাদের যে উপলব্ধিটা সেটা কমেন্টে লিখে জানাবেন, এবং সেরা অন্তত 3 জনকে যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে আমরা অন্তত 3 জনকে পুরস্কৃত করব। তো ফাহিম ভাই, আমাদের এই যে প্রোগ্রামটা উদ্যোক্তা কথা, তো আমাদের দর্শকদের ইতিমধ্যে কনভে করা আছে যে উদ্যোক্তা বলতে আমরা শুধু যে জাস্ট বিজনেস ওন করে, বিজনেস রান করে এটাই বোঝাই না, যে কোনো একটা প্রবলেম দেখলে দিয়ে সলভ করতে চায়, এটা একটা মোর লাইক অ্যাটিটিউড। তো সেই হিসাবে আজকে আমাদের উদ্যোক্তা হিসেবে যখন আমরা আপনাকে এখানে আমাদের দর্শকদের সামনে প্রেজেন্ট করছি, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে আপনার উদ্যোক্তা বলতে আমরা যা বোঝাই, যত রকমের জিনিস বোঝাই, প্রায় সবকিছুর সাথে আপনার কম বেশি টাচ আছে, যেটা আপনার বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ বলি, আমার ব্যবসায়িক উদ্যোগ বলি, ইভেন সাংগঠনিক লাইক এই বেসিস টাইপের সংগঠন চালানো বলি। সো এই জন্য আশা করি যে আমাদের দর্শকরা আজকে বেশ ভালো কিছু পার্সপেক্টিভ পাবে ইনশাল্লাহ। তো আমি আপনার শৈশব থেকে শুরুতে একটু প্রশ্ন করতে চাই। কেন করতে চাই? একজন মানুষ যখন উদ্যোক্তা হয়ে ওঠে, সে কিভাবে আসলে বড় হলো, তার চিন্তার জগৎটা কিভাবে তৈরি হলো, যে কারণে সে অন্যদের মতো চিন্তা না করে একটু হলো ডিফারেন্ট চিন্তা করেছে। কারণ আপনি যখন একাধিক ইন্টারভিউতে আমি শুনেছি আপনি আউট অফ দ্য বক্স শব্দটা ইউজ করেছেন, যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর একটা প্রবণতা আপনার মধ্যে ছিল। সো আমি এই জন্য আপনার শৈশবের স্মৃতি থেকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে শৈশবের এমন কি সেটিং আপনি ছিলেন যেটার কারণে মনে হয় যেন যে আজকের ফাহিম মাসুর তৈরির ভূমিকা ওখানে তৈরি হয়েছিল? ধন্যবাদ সোহাগ, একটু ডিফিকাল্ট কোশ্চেন, অনেক ইতিহাস হাতটাতে হবে। আমি আসলে ঢাকাতেই বড় হওয়া, মানে নর্মালি একটা মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে বা মেয়ে যেভাবে যেই এনভায়রনমেন্টে বড় হয়, আমি ওভাবেই বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মাও চাকরিজীবী ছিলেন। তো ওই রেসপেক্টে সাধারণ মিডল ক্লাসের যেই চ্যালেঞ্জগুলো থাকে বা একটা এনভায়রনমেন্ট থাকে, যেমন সবাই চায় প্যারেন্টসরা ছেলে বা মেয়ে পড়াশোনা করুক, ভালো রেজাল্ট, ভালো চাকরি করে বা বিদেশে যাবে, ওরকম আমিও ওই এক্সপেকটেশনের মধ্যেই বড় হয়েছি। বাট একটা জিনিস আমার কাছে, আমি যদি একটু ইফ আই লুক ব্যাক, একটা যখন ছাত্র অবস্থা ছিলাম, সবসময় আমার টিচাররা আসলে অনেক ক্ষেত্রে যদি আমাকে অনেক লাইক করতো একটা কারণে, আবার আমার বন্ধু বান্ধবও আবার অনেক ক্ষেত্রে বিরক্ত হতো। যদি জাস্ট একটু মজার ছলেই বলি, আমি ক্লাসে প্রচুর প্রশ্ন করতাম। তো যেটা আসলে আমরা দেখি আসলে
এটা তো ভাই আমার সাথে অনেক মিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তুমি হয়তো রিলেট করতে পারবে বেশি। হ্যাঁ। তো নর্মালি দেখা যায় ক্লাসে মানে বেশিরভাগ আমরা বন্ধু বান্ধবরা স্টুডেন্টরা সারা ক্লাস টিচার বলেই যাচ্ছে, তারপরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এবার আমি আবার ক্লাস শেষ হওয়ার আগে আবার দেখা যেত যে একটা প্রশ্ন করলাম। বেশিরভাগ টিচারই এটা লাইক করতো যে তারা মানে আমাকে মানে অ্যাটলিস্ট আমি যে ব্যাপারটাতে মানে ইনভলভ, বাট কেউ কেউ এটাতে একটা বিরক্ত হতো। তো এই জিনিসটা আমি দেখেছি যে আমার আসলে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, এই প্রবণতাটা কি আপনার সেলফ নাকি এই প্রবণতা অন্য কেউ আপনার মধ্যে ঢুকিয়েছে মনে হয়? না, আমার কাছে মনে হয় এটা তো সামহাউ আমার ভিতর থেকেই Inbuilt ছিল। আসতো, মানে এক ধরনের চ্যালেঞ্জ করা। হ্যাঁ, চ্যালেঞ্জ করা। যে মানে আচ্ছা ঠিক আছে এই একজন বলছে কিন্তু চ্যালেঞ্জ করা। আমার কাছে সবসময় মনে হয় যে প্রশ্ন করাটা ইজ মোর ডিফিকাল্ট দেন আনসার দেওয়া, তাই না? তো এইটা আমি ফ্র্যাঙ্কলি যদি এটা নিয়ে আমরা আলোচনা করবো, আমার অনেক ক্ষেত্রে আমি অনেক ইয়াংদেরকে দেখি তারা প্রশ্ন করতে একটু অস্বস্তি বোধ করে। এমন না যে তারা জানে না কি প্রশ্ন করতে হবে, তারা কিছুটা হলো আমাদের হয়তো আমাদের কালচারাল বা আমাদের হয়তো এই এই মানে এশিয়ান কালচার আমি বলবো না, বাট আমাদের বাংলাদেশি কালচারে এই প্রশ্ন করাটাকে অনেক ক্ষেত্রে তো সোশ্যালি অ্যাপ্রিশিয়েট করা হয় না, যে কথা বেশি বলে। হ্যাঁ, তো বেয়াদবির প্রতীক ধরা হয়। হ্যাঁ, তো এই ইভেন অনেক ক্ষেত্রে টিচাররাও যে অ্যাপ্রিশিয়েট করে তাও না। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আমার মধ্যে একটু হয়তো ডিফারেন্ট ছিল অন্যদের থেকে। তো সেটা একটা ব্যাপার। আর তারপরে তো আমার ম্যাট্রিক আমি আইডিয়াল স্কুল থেকে করলাম, নটরডাম থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যেহেতু আমি আবার সায়েন্স সাবজেক্ট থেকে আসছিলাম, তো নর্মালি আমি মেডিকেলে পরীক্ষা দিয়ে, যদি মেডিকেল পড়াইতে ছিল না, আমার মেডিকেলে অ্যাডমিশন হয়েছিল। বুয়েটে ইনফ্যাক্ট আমি পরীক্ষা, তুমি নিজে বুয়েট থেকে আসছো, আবার বুয়েটে আমি পরীক্ষা দিইও নাই, যদিও সায়েন্স থেকে আসছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো ঠিক আমার নেচারের সাথে ঠিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা যায় না। তো যদিও এখন আইটি ব্যবসা করি, বাট আমি আসলে কখনো নিজে ইঞ্জিনিয়ার হব বা নিজে টেকনোলজি নিয়ে কাজ করব তখন আসলে আমার জিনিসটা ছিল না। তো বাট আমার কাছে তখন আসলে এটা আমার ধারণা আমাদের অনেকেরই এক ধরনের ইয়াং অবস্থায় এক ধরনের ব্যাপার থাকে যে এমন একটা কিছু করব যেটা আসলে সোসাইটিকে পাল্টাই দিবে, একটা মানে বিপ্লবী চিন্তা যদিও হয় বলো। তো আমার কাছে তখন মনে হলো ঠিক আছে, বিপ্লবী চিন্তা করা যায় কি, মানে আমি ইকোনমিক্স পড়বো, অর্থনীতি পড়বো। কারণ অর্থনীতিতে আশেপাশে অনেক অর্থনীতিবিদদের দেখি, বড় বড় অর্থনীতিবিদরা এই কথা বলে ওই কথা বলে, লোকজন অনেক গুরুত্ব দেয়। তো ওরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আমি পরে আমার যখন প্যারেন্টসদের বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা পড়ো আর কি। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে আমি জানি এখন সিস্টেম আছে কিনা, ঘ ইউনিট সায়েন্সের সাবজেক্টরা তো ঘ ইউনিটে হয়। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়লাম। আমি আসলে অন্য তখন আর চিন্তাও করি নাই, ঢুকে গেলাম অর্থনীতিতে। তখন এটা খুবই ইন্টারেস্টিং, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেউ ইকোনমিক্স টার্গেট করছে, এটা বোধহয় খুবই রেয়ার। হয়তো আমাদের সময় অনেকেই ছিল, বাট হ্যাঁ এটা খুব কমন না আর কি। হ্যাঁ, নর্মালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়ে আসলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ওগুলিতেই যায়। তো বাট আমার আসলে ব্যাপারটা আসলেই ছিল একটা ভালো লাগার জায়গা বা একটা মানে অ্যাসপিরেশনের জায়গা। এনিওয়ে, তো তারপরে ওই সময়ের মধ্যে আমরা আবার আমি এবং আমার কয়েকজন বন্ধু বান্ধব মিলে কিছু ম্যাগাজিন পাবলিশ করতাম। হ্যাঁ, তখন একটা ম্যাগাজিন আমরা বেশি সিরিজ আমরা বেশি সঙ্গে করিনি, একটা ইকোনমিক্সের উপরে একটা ম্যাগাজিন আমরা পাবলিশ করতাম, নাম ছিল কৌটিল্য কথা। কৌটিল্য শাস্ত্র নামে এক ধরনের ছিল, এটা মানে হিস্টোরিক্যালি একটা অর্থনীতিবিদ এবং রাজনীতিক। তো তার নামই আমরা তখন একটা করলাম যে কৌটিল্য কথা, এবং ওখানে বেশ ভালো ভালো লেখা বা খুব মানে ডিপ চিন্তা ভাবনার লেখা আসলে আমরা নিজেরাও লিখতাম এবং বাইরের লোকজনকে দিয়ে আমরা, এটা এক ধরনের ব্যাপার ছিল। তো আমি ছাত্র অবস্থায়, ঢাকা ছাত্র অবস্থায় দুটো জিনিসের সাথে ইনভলভ ছিলাম পড়াশোনার পাশাপাশি। একটা হচ্ছে এই এক ধরনের অরাজনৈতিক ছাত্র সংস্কার মুভমেন্ট, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলে জিনিসটা করা। অফকোর্স এটার কস্ট ছিল রেজাল্ট খারাপ হওয়া। তো যেটা হয় যে আমার আশেপাশের মানে ব্যাচমেটরা পড়াশোনাতে খুব বেশি ফোকাস করতো, রেজাল্ট কিভাবে পাওয়া যেত। তা আমিও যেহেতু এগুলিতে বেশি ছিলাম, টুকটাক খেলাধুলার একটা প্যাশন ছিল, তো এইসবের জন্য দেখা যায় যে মানে টিচাররা আমাকে লাইক করতো বিকজ ওই যে প্রশ্ন করতাম, তো মানে সবই করতাম, বাট দেখা গেল যে রেজাল্ট অত ভালো হয় নাই। হ্যাঁ, আর একটা কারণ আছে রেজাল্ট ভালো না হওয়ার। মানে এমন না যে আমি ক্লাস করতাম না, ক্লাস খুব মনোযোগ দিয়ে করতাম এবং অনেক বেশি টাইমও দিতাম জিনিসটা বুঝতে। হ্যাঁ,
যেটা অনেক ক্ষেত্রে মানে এটা আমার ভিতরের মধ্যে ছিল যে আমি যদি কোনো একটা জিনিস পড়ি এটা কেন কোত্থেকে হলো কীভাবে হলো ওই ডেপথে যাওয়া, এটা ওয়ান কাইন্ড অফ, এটার জন্য নাম্বারের জন্য যাবো তা না, মানে বুঝতে হবে বুঝতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আমাদের দেশে যে সিস্টেম, আমার থেকে তুমি আরো ভালো জানো যে নাম্বার পাওয়া এক ধরনের স্কিল, বুঝা আরেক ধরনের স্কিল। তো অনেক ক্ষেত্রে তো বাইরের এডুকেশন সিস্টেমে দুইটা কম্বিনেশন আছে। তো আমার কাছে যেহেতু একটু প্যাশনেট ছিলাম, আসলে বোঝাটা ইম্পর্টেন্ট বেশি ছিল নাম্বারের থেকে। তো বুঝলে যে নাম্বার কম পাইতে হবে এটা কিন্তু না, অ্যাবসলিউটলি। বাট আমার ক্ষেত্রে আবার একটু মাথায় কিছু ওই সমস্যা ছিল। দেখা যাবে যে কোনো একটা আনসার যখন আমি দিলাম তখন দেখা যাবে যে ওই আনসারটা অনেক ডিটেইল আনসার দিয়ে দিচ্ছি, যেটা অনেকের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো ওই দেখা যাবে যে প্রশ্ন 4টা মানে বড় প্রশ্ন, আমি হয়তো 4টাই পারি কিন্তু সময় ছিল 3 ঘন্টা, 3টা দেওয়ার পরেই সময় চলে গেছে, কারণ আমি ওই 3টা খুব ভালো করে দিতে গেছি। কিন্তু টোটাল নাম্বারটা তো আমি একটা যেহেতু দিতে পারিনি, কম হয়ে গেল। তো এই টাইপের যেহেতু এক্সপিরিয়েন্সের কথা বলছো, এই জিনিসগুলো ছিল। তো ক্যারিয়ারিস্ট আসলে ছিলাম না সত্যি কথা বলতে, যে ওইটা হয়তো এক ক্ষেত্রে দুর্বলতা, বাট আমি আবার এক ক্ষেত্রে মনে করি যে আমার এই এক্সপিরিয়েন্স গুলো আসলে আমার অনেক কাজে লেগেছে, ফিউচারে আসলে লাভ হয়েছে। বাট আমি এখানে যেটা আরেকটু জানতে চাই সেটা হলো যে কনটেক্সটের ভিতরে আপনারা ছিলেন, ধরেন যে স্টুডেন্ট যদি বলেন মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, আপনার মতোই ব্যাকগ্রাউন্ড, বাট সে উদ্যোগ নিচ্ছে না বা সে একভাবে চিন্তা করতেছে, আপনি উদ্যোগ নিছেন, তাই না? অথবা ওখানে সাহসের বিষয়, একটা ছাত্র আন্দোলন টাইপের কিছু করতেছেন যেখানে আপনি ভায়োলেন্সের এগেইনস্টে, সো এখানে রিস্কও ইনভলভড। ওখানে আসলে কোন ইনগ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, আপনার সাহস নাকি আপনি অন্য কোনো কিছু বলবেন? আমি মনে করি প্যাশন, আরেকটা প্যাশন টু চেঞ্জ থিংস। হ্যাঁ, মানে আমার মানে আমরা আবার যেটা বললাম, আমি ইকোনমিক্সে বা অর্থনীতিতে আসার পিছনে কারণই ছিল যে সোসাইটি পাল্টাবো। হয়তো পরে বুঝছি যে ইকোনমিক্স পড়ে সোসাইটি পাল্টানো যায় না, সেটা একটু পরে আসতেছি। কিন্তু ওই যে এক ধরনের জিনিস ছিল যে আচ্ছা আমি যাই কিছু করি না কেন কিছুটা হলেও যাতে চেঞ্জ হয়। আমি গতানুগতিক সবাই যা করছে, সোসাইটি একভাবে চলছে, আমি ওটার পার্ট, মানে আমি মেশিনের মধ্যে ঢুকবো না, মেশিনের বাইরে থেকে মেশিনকে চেঞ্জ করার চেষ্টা করবো। বাট চেঞ্জ তো ধরেন সবাই চায়, কিন্তু চেঞ্জের জন্য যে এফোর্ট এবং যে স্যাক্রিফাইস, সেইটাই তো মেজরিটি আর সেটা দেয় না। আপনি যে দিছেন বা অ্যাট লিস্ট চেষ্টা করছেন, আমি ওই জায়গা থেকে জানতে চাই যে সেইটার ডিফারেন্সটা কোথা থেকে হলো। ফর এক্সাম্পল ধরেন আপনার ভাই বোন, আমি জানি না অবশ্য আপনার কয় ভাই বোন, ধরেন তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, আপনার ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, ওই এলিমেন্টটা আসলে কোন এলিমেন্ট? মানে এটা ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয় কিছুটা হলো আমার হয়তো ব্যক্তিত্ব পার্সপেক্টিভে বা ভিতরের থেকেই ব্যাপারটা আসছে। কারণ যেহেতু আবার বলি, আমরা যেহেতু খুব ট্র্যাডিশনাল একটা মধ্যবিত্ত পরিবেশে বড় হয়েছি, সেক্ষেত্রে তো আপনার একটা অ্যাডভান্টেজ ছিল বোধহয়, কারণ ধরেন যখন এই ধরনের একটা ডিফারেন্ট চিন্তার আপনার সহজাত প্রবণতা ছিল, তখন মোস্টলি সমাজ কি করে, এটাকে সাপ্রেস করে। আপনার বাবা মা যদি আপনাকে খুব ফোর্স দেয় তুই এইসব উল্টাপাল্টা চিন্তা বাদ দে, তো এটা একটা আপনার জন্য তো বড় অ্যাডভান্টেজ ছিল। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু মানে আমি যেইখান থেকে আসছিলাম, আমার উপরে আমার সোসাইটি, আমার পরিবারের ডাইরেক্ট কোনো বড় এক্সপেকটেশন ছিল না ফাইন্যান্সিয়াল, যে ছেলেকে মানে এটা করতেই হবে, তারপরে তাকে একটা মানে সরকারি চাকরি করতে হবে, এই করতে হবে, ওই এক্সপেকটেশনটা ছিল না। আমার প্যারেন্টসরা আমাকে ফ্রিডমটা দিয়েছিল যে যেটা তোমার ভালো লাগে, যেটা ভালো মনে করবা সেটা করো। তো সেটা অফকোর্স বিরাট সাপোর্ট। এটা আসলে ফ্র্যাঙ্কলি আমাদের সোসাইটির অনেকেই আসলে কথা আমি যদি ওভাবে বলি, একটা যে গ্রাম থেকে একটা ছেলে তার কৃষক তার সন্তানকে পাঠায়, সে তো আসলে বড় একটা এক্সপেকটেশন নিয়ে থাকে, এবং তার সন্তান যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অপশনও থাকে না, কারণ তার তো আসলে চিন্তা করতে হয় যে আমাকে তো খুব দ্রুত টাকা আর্ন করতে হবে। তো ওই জায়গাটা এক সেন্সে আই হ্যাভ বিন ভেরি ফরচুনেট দ্যাট ওই জায়গাটাতে আমার ওইরকম কোনো ডাইরেক্ট প্রেশার ছিল না, এই জন্য হয়তো কিছু এক্সপেরিমেন্ট করতে সুযোগ পেয়েছি, এবং আমার আসলে ওভাবে বাধাও দেয়নি। হ্যাঁ, মানে যেটা সাধারণ বাবা মা বলে যে সাবধানে থাকতে, বা এটা একটুক তো বলবি, কিন্তু ওরকম আমি আসলে মানে ওই সেন্সে আমি এক সেন্সে বলবো যে সৌভাগ্যবান। ওকে, সো আমরা এখন যেতে চাই একটু আপনার যে বিডি জবস, যেটা আপনি 2000 সালে প্রতিষ্ঠা করলেন, এবং খুবই হাম্বল স্টার্ট, যে জাস্ট 2টা কম্পিউটার নিয়ে আপনার কলাবাগানের বাসার ভিতর থেকে মোস্ট প্রবাবলি। এখন এবং আমরা যেটা অলরেডি জানিও যে আপনার আইবিএতে, আপনি ঢাকা ভার্সিটি কমপ্লিট করার পর আইবিএতে আবার বিজনেস ডিগ্রি নিয়েছেন, ওখানকার কিছু ফ্রেন্ড মিলে আপনারা এটা করেছিলেন। তো আমার প্রথম প্রশ্ন, আরো কিছু ফ্রেন্ড যে লাগবে, এই নেসেসিটি কিভাবে আপনি অনুভব করলেন, আর ওই ফ্রেন্ডগুলোকে কিভাবে চুজ করলেন? আচ্ছা,
ফার্স্ট অফ অল তার আগে থেকে বলি যে আসলে ইকোনমিক্স পড়ে আমি কেন ব্যবসা শুরু করলাম, এটাও একটা ব্যাপার আমার কাছে। যেটা বলছিলাম যে ইকোনমিক্স যখন শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল যে অনেক কিছু মানে চেঞ্জ হবে। পরে একটা পর্যায়ে বুঝলাম যে আসলে মানে অর্থনীতি বা যে কোনো সাবজেক্ট যার একটু রিসার্চ পার্সপেক্টিভ বা একাডেমিক পার্সপেক্টিভে যেটা বেশি, ওইটা মানে দেখা যাবে যে সারা জীবন আমি হয়তো কিছু রিসার্চ করেই কাটাই দিলাম, হ্যাঁ, কিন্তু এরপরে কি মানে একটা পর্যায়ে মনে হলো যে আসলে আমার মানে কিছু করতে হবে, হ্যাঁ, মানে শুধু পড়াশোনা করে বা শুধু রিসার্চ করে হয়তো আমি নিজে স্ট্যাবলিশ হবে, লোকে আমার কথা চিনবে, কিন্তু এটার কোনো সোসাইটিতে রিয়েল ইম্প্যাক্ট মানে এমন না যে অফকোর্স যারা মানে বড় বড় ইকোনমিস্ট ওয়ার্ল্ডে আছে যাদের পড়াশোনার বা যাদের থিওরির একটা ইম্প্যাক্ট সোসাইটিতে আছে, কিন্তু আমার কাছে ওটা ব্যাপারটা খুব ক্লিয়ার ছিল না। তো ওই জন্য মনে হলো যে ঠিক আছে আমি তাহলে কিছু করি। তখন আমার মনে হলো যে ঠিক আছে, মানে আমার নিজেরও ফ্যামিলি কিছু ইস্যু ছিল যে আমার ফ্যামিলির জন্য আমি দেশের বাইরেও পড়তে যাওয়াটা ডিফিকাল্ট ছিল, তো ওই জন্য আমাকে দেশেই থাকতে হবে। তো তখন আমি আসলে মনে হলো যে যদি আমি কিছু করতে চাই আমার আসলে বিজনেস পার্সপেক্টিভটা একটু জানা দরকার, যে কীভাবে একটা বিজনেস চলে বা ওই পার্সপেক্টিভ। তখন আমি আইবিএতে অ্যাডমিশন টেস্ট দিলাম এবং ঢাকা ইউনিভার্সিটিতেই তখন আমার আইবিএতে অ্যাডমিশন হলো। তো মোটামুটি ওইভাবে তখন আমার মানে আসলে তখন যেহেতু আমি আমার ফ্যামিলিরও কেউ আসলে ব্যবসা করতো না, চাকরিজীবীরা ছিল, তো মানে একটা ব্যবসা কীভাবে মানে অ্যাটলিস্ট অ্যাকাউন্টিংটা কী জিনিস বা মার্কেটিং কী জিনিস বা এই টাইপের জিনিসগুলো আসলে তখন আইবিএর এমবিএ পড়ার মধ্য দিয়ে আমি তখন শিখলাম। এমন না যে ওইটা ছাড়াও শেখা যায় না, আজকাল অনেকেই বিজনেস স্কুল ছাড়াও আসলে ব্যবসার অনেক কিছু শিখতে পারে। তো ওইটা ছিল ব্যাপার। তো তারপরে আমি ইন্টারেস্টিং, মানে আমি আসলে প্রশ্নটা মিস করেই গেছিলাম, কারণ ইকোনমিক্স পড়ার পর আপনি বুঝলেন যে আসলে ইকোনমিক্স দিয়ে না, রেদার আমি এন্টারপ্রেনার হলে হয়তো কন্ট্রিবিউট করতে পারবো, সেখান থেকে আইবিএতে পড়া। এরকম না যে আইবিএতে পড়তে গিয়ে দেন ব্যবসা হওয়ার উৎসাহ তৈরি হয়েছে, না সেরকম না, বাট ফ্র্যাঙ্কলি আমি আসলে কি ব্যবসা করব বা কি করব তখন আইডিয়া তখন ছিল না, হ্যাঁ, বাট মনে হয়েছিল যে ঠিক আছে এরকম কিছু করার মানে আমি যদি কিছু প্র্যাকটিক্যালি করতে চাই আমাকে এমন একটা স্কিল থাকতে হবে যেটা দিয়ে আসলে মানে কিছু করা যায়, হ্যাঁ, মানে এটা ব্যবসা হতে পারে অন্য কিছু হতে পারে। তো এনিওয়ে তো আইবিএ থেকে পাশ করার পরে আমি বছরখানেক চাকরি করেছিলাম এবং ওই চাকরিটা আবার ইকোনমিক্স হিসাবেও কিছুদিন চাকরি করেছিলাম, বাট তারপরে আসলে মনে হলো যে না আমি আসলে এই জিনিসটা আমি এনজয় করছি না। তো মানে এই 9টা 5টা অফিস করা এটা আসলে মানে আমি আবার যেটা মানে কিছুটা হলো মানে এক ধরনের অস্থিরতা কাজ করেছিল যে না আমি তো এটাই কি আমার লাইফ কিনা। তো মনে হলো যে কিছু মানে কিছু করতে হবে, মানে আমি তো আমি সবসময় চেয়েছি যে আমি যাতে সোসাইটিতে বা আমার আশেপাশে ইম্প্যাক্ট ফেলতে পারি, হ্যাঁ। তো চাকরি তো আসলে মানে একটু লিমিটিং আর কি, আমার নিজের কোনো কন্ট্রিবিউশন থাকছে না। ওই পার্সপেক্টিভে তখন বন্ধু বান্ধবরা আচ্ছা এর মধ্যে একটা ব্যাপার আছে, তখন আমি একটা জিনিস করলাম, যেহেতু তখন আসলে তোমারও তো খেয়াল আছে ইন্টারনেটটা তখন আসলে আসা শুরু করলো। আই এম টকিং অ্যাবাউট 96-7, হ্যাঁ 96 বা 7-8-এ। তখন কিন্তু আসলে বাংলাদেশে নিশ্চয়ই তোমারও খেয়াল আছে যে কিছু ইন্টারনেট আসতো এরকম বড় মোডেম থাকতো, হ্যাঁ, টিএনটির লাইন দিয়ে আসতো, তখন তো স্মার্টফোন ছিল না। তো বাট আমরা বুঝতে পারছিলাম যে সারা ওয়ার্ল্ডে এখন যেরকম বলা হচ্ছে যে এআই ইজ গোয়িং টু চেঞ্জ এভরিথিং, বাট তখন উই কুড অ্যাট লিস্ট ফিল দ্যাট এমন একটা কিছু আসতেছে যেটা আসলে অনেক সময় পরে আসছে এবং ইট ইজ গোয়িং টু মানে আমেরিকা অনেক কথা শুনতেছি .com বাবেল এইটাই মনে হলো যে বাংলাদেশে এখন হয় নাই কিন্তু এটা হবে, তো এখন হবে কিন্তু কি হবে আমরা জানতাম না। তো বাট এটা থেকে আমরা পিছিয়ে থাকতে পারবো না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার মানে অলমোস্ট কাইন্ড অফ একটা অ্যাডভেঞ্চারিজমের কাজ করতো, যে ইয়াং বয়স যে নতুন একটা জিনিস আসতেছে, নতুন এটাকে কাজে লাগাতে হবে। তো তখন আমি ইনিশিয়াল আমার ফার্স্ট আসলে ইন্টারনেট ভেঞ্চারটা কিন্তু বিডি জবস ছিল না। ইন্টারেস্টিংলি যেহেতু আমি ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছিলাম মনে হলো যে ঠিক আছে ওইটারও কিছু নলেজ ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আমার একটা খেয়াল আছে আমি BDEC.org নামে একটা অনলাইন ডাটাবেস তৈরি করলাম। BDEC এটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক ক্রনিকল, হ্যাঁ। তো এটা ছিল একটা অনলাইন একটা ডাটাবেসটার কাজ কি ছিল যে বাংলাদেশে যত যাবতীয় স্ট্যাটিস্টিক্স আছে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্স, কত এক্সপোর্ট হচ্ছে, কত ইম্পোর্ট হচ্ছে, তারপরে ইনফ্লেশন কত, এগুলোই সব মানে এগুলির একটা সেন্ট্রাল এক ধরনের একটা রিপোজিটরি করা, যাতে যে কোনো লোক
এটা মিডিয়া হতে পারে বা একটা রিসার্চার হতে পারে, সেটা দেখতে পারে যে আমার এই গত বছরে বাংলাদেশে এক্সপোর্ট কত ছিল বা গত 10 বছরে এক্সপোর্ট কত ছিল, একটা ডাটাবেজে অনলাইনে। আদারওয়াইজ কি করতে হয় যে কোনো বই, মানে তখন তো লাইব্রেরিতে বা কোনো রিসার্চ ফার্মে যেতে হতো, বাট সেটাকে অনলাইনে নিয়ে আসে সো দ্যাট কিছু লোকের লাইফ ইজি হয়। বাট খুব তাড়াতাড়ি বুঝলাম ঠিক আছে, খুব ভালো একটা উপকারী জিনিস করলাম, অনেক লোক উপকার, কিন্তু আলটিমেটলি এটার জন্য কেউ পেমেন্ট করবেন, আর এটার ইউজার বেসটাও খুব ছোট। তো মানে তাহলে এই জন্য খুব বেশি দিন আসলে আমরা কন্টিনিউ করতে পারিনি, 1-2 বছর কন্টিনিউ করেছিলাম। তো পরে মনে হলো ঠিক আছে, এমন একটা জিনিস করা দরকার যেটা টেকনোলজিটাও ব্যবহার করবে, ইন্টারনেট ব্যবহার করবে, কিন্তু এটা আসলে এক ধরনের মার্কেটের এক ধরনের ডিমান্ড থাকবে, অর্গানিক ডিমান্ড থাকবে। তো কি হতে পারে, ইন্টারনেটে কারা ব্যবহার করতেছে, মেইনলি ইয়াং ছেলেপেলেরা ব্যবহার করতেছে, তারাই তো ফার্স্ট অ্যাডপ্টার। তাদের আসলে দরকারটা কি? মনে হলো যে এই গ্রুপটার আসলে একটা জিনিস দরকার হচ্ছে, সেটা হচ্ছে সবারই দরকার চাকরি। হ্যাঁ, তো তখনও ছিল, এখনো আছে, বাট তারা চাকরির জন্য আমরা ছেলেপেলে কি করে, এই বিভিন্ন পত্রিকা রাখে, তারপরে লাইব্রেরিতে যে এরকম করে লেখে নেয়, অনেকগুলো পত্রিকা থেকে কাট অ্যান্ড পেস্ট করে, এগুলি করার পরে বাট মনে হলো যে এটা একটা বড় পেইনের জায়গা। একটা ছেলে বা মেয়ে যদি একটা চাকরি খুঁজতে চায়, তাকে অনেকগুলো পেপার জোগাড় করতে হয়, তারপরে একটু পুরান হয়ে গেলে সেটা আপডেট থাকে না। তো এইটা যদি আমরা একটা জায়গায় এগ্রিগেট করি ইনফরমেশনটা, তাহলে একটা মানে উপকার হয়, এই একটা অডিয়েন্সের একটা বড় ধরনের উপকার হয়। ফাইন্যান্সিয়ালি রেভিনিউটা কী হবে সেটা আমরা একটু তখনও চিন্তা করি নাই, বাট এটা করলে যে একটা উপকার হয়, একটা সলিউশন হয়, একটা পেইন পয়েন্ট সলভ হয়, সেটা কিন্তু আমরা বুঝলাম। তো তখন চিন্তা করলাম ঠিক আছে, এটাকে তাহলে আমরা একটা বিজনেস করি, যেহেতু বিজনেস থেকে পড়াশোনা করেছে, তখন অ্যাটলিস্ট কীভাবে কোম্পানি তৈরি করতে হয় না করতে হয় অ্যাটলিস্ট আইডিয়া ছিল। তো বাট মেইন প্রবলেম হচ্ছে যে এইটার জন্য তো খরচ লাগবে। তো আবারও বলি, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল চাকরিজীবী ফ্যামিলি, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তো এত টাকা তো এখন যেমন ভিসি সিস্টেম আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে, হ্যাঁ, তখন এগুলি ছিল না, একেবারে পুরোপুরি সেলফ ফান্ডেড। তখন মনে হলো ঠিক আছে যে, আর ফ্র্যাঙ্কলি যদি বলতে হয় যে এরকম একটা ব্যবসা করতে হলে যে পরিমাণ কনফিডেন্স দরকার যে আমি একাই করতে পারবো, ওই কনফিডেন্স আসলে ছিল না। কারণ মনে হতো যে ঠিক আছে, আমি হয়তো এই জিনিসটা ভালো জানি, কিন্তু আমার তো ফাইন্যান্সটা একজনকে আরেকজন থাকলে ভালো হতো, বা আইটি থাকলে ভালো হতো। তখন আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব ব্যাচমেটই, আরও একজন খুলনা ইউনিভার্সিটির একজন ছিল, এখন সে অস্ট্রেলিয়া থাকে, ওর নাম হচ্ছে রুম্মান, সে আইটি, তাকে ইনভাইট করলাম। আর আমার ব্যাচমেট ইকোনমিক্স এবং আইবি এর কয়েকজনকে নিয়ে আমরা বললাম ঠিক আছে, আমরা এরকম একটা আইডিয়া করলাম, বেশ কয়েকটা মিটিং করলাম, যে কি হলো যে আলটিমেটলি সবাই মিলে ছোট 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 টাকা দিবে। কয়জন পরে ফাউন্ডার হলেন? এখন আমরা 8 জন। আমরা 8 জন মেইনলি ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে আমরা এরকম একটা বললাম ঠিক আছে, আমাদের যেহেতু আমরা এটা বুঝতেছিলাম যে এটা করলেই যে খুব তাড়াতাড়ি এটার থেকে প্রফিট হবে, নট নেসেসারি, হ্যাঁ, এবং এটা অনেক আনসার্টেন ব্যাপার ছিল, কারণ বাংলাদেশে একেবারে নতুন একটা জিনিস, আদৌ হবে কিনা। তো ওটা করতে হলে আমাকে অ্যাটলিস্ট তো 2-3 বছর এটাকে টিকায় রাখতে হবে, নাহলে আমি বুঝবো কেমন করে জিনিসটা আসলে আদৌ চলবে কিনা। তো বাট অ্যাটলিস্ট 2-3 বছরটা আমাকে এটাকে যদি করতে হয়, আমার একার পক্ষে বা দুইজনে একার পক্ষে তো আসলে সম্ভব না টোটাল জিনিসটাকে টানা। তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা সবাই মিলে প্রতি মাসে কেউ 3,000 টাকা যে অ্যাফোর্ড করতে পারে, কেউ 10,000 টাকা বা কেউ 2,000 টাকা, এভাবে আমরা একটা যেটাকে ক্রাউড ফান্ডিং টাইপের বলে, তো আমরা 7-8 জন মিলে একটা মানে মেইন ব্যাপারটাই ছিল যে কিছুটা হলো জব রেসপন্সিবিলিটি ভাগ করা, আর কিছুটা ছিল ফান্ডিংটা যাতে আমরা অ্যারেঞ্জ করা। তাহলে শেয়ার বন্টন কিভাবে হইলো? কারণ এক একজন এক এক রকম টাকা দিচ্ছে। হ্যাঁ, ওই তো ওই শেয়ার হিসাবেই মানে অ্যামাউন্ট হিসাবেই এক ধরনের শেয়ার বন্টন হলো। আর আরেকটা জিনিস হচ্ছিল যে আমি নিজে ব্যক্তিগতভাবে মানে চাকরি ছেড়ে আই কমিটেড ফুল টাইম। বাকিরা সবাই আসলে চাকরি মানে কন্টিনিউ করেছে, ওখান থেকে চাকরি থেকেই তারা অল্প প্রতি মাসে একটা করে টাকা দিচ্ছিল। হ্যাঁ, তো ওই আমার নিজের যেহেতু ফুল টাইম দিচ্ছি, ওইটার জন্য আমি একটা শেয়ার পেলাম, এবং আমি নিজেও আমার পকেটের সেভিংস ছিল সেটা দিয়েও আরও শেয়ার নিলাম, এবং আমি প্রায় তখন বোধহয় প্রায় আমি নিজেই 40 বা 45% মতো শেয়ার ওন করতাম। পরে কিছু শেয়ার আমি বাইরের ইনভেস্টরদের কাছে বিক্রি হয়েছে, ডিফারেন্ট স্টোরি। তো ওভাবে আমরা শুরু করলাম আসলে। বাট অফকোর্স শুরুটা চ্যালেঞ্জিং ছিল, বাট একটা জিনিস আমরা করেছিলাম যেটা নিয়ে হয়তো অনেকের আগ্রহ থাকে যে মানে জিনিসটা সাকসেসফুল হলো কেমন করে। আমি যেটা সবসময় মনে করি যে আমার কাছে মনে হচ্ছিল একটা জায়গায় আমরা খুব
প্র্যাকটিক্যাল ছিলাম, মানে খুব ওভার অপটিমিস্টিক ছিলাম না। এই জিনিসটা এরকম আজকে হয়তো বিডি জবসকে সবাই চিনে, সবাই ইউজ করে, কিন্তু ওই সময় আসলে বিডি জবস ওয়াজ মানে কেউ চিনতো না, এটা কোনো ব্র্যান্ডও ছিল না। তো বাট এই জিনিসটা যে টাইম লাগবে সেটা কিন্তু আমাদের এক ধরনের প্র্যাকটিক্যাল মানে এক্সপেকটেশন ছিল যে এটাকে মানে দাঁড়াতে প্রচুর টাইম লাগবে। তো এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দাঁড় করাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রেভিনিউ আসলে চিন্তা করে লাভ নাই। প্রথম 3 বছর কিন্তু আমাদের এই বিডি জবসে কোনো রেভিনিউ জিরো ছিল। মানে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, আমি একটু করি, কারণ এইখানে বর্তমানে আমাদের এই ইয়াং এন্টারপ্রেনার যারা আছে, ইভেন ইন জেনারেল যারা বিজনেস করে, আমি জানি না কি কারণে মোস্ট প্রবাবলি বাংলাদেশ সওদাগর জাতি হিস্ট্রিক্যালি বললে আমরা মাল কিনি মাল বেচি, তাহলে আমি আজকে মাল কিনছি কালকে মাল বেচি, সো 2 টাকার মাল 3 টাকায় বেচি 1 টাকা তোমার লাভ হবে, মানে আমরা চিন্তা করি ইমিডিয়েট জিনিসটা। বাট এন্টারপ্রেনারশিপে তো একটা জিনিসকে বিল্ড করে প্রফিটেবল হতে আপনার 3 বছর 4 বছর লাগছে, আমার অভ্যাস লাগছে 7-8 বছর, সো এটা যেমন খুব নর্মাল। বাট এই বেসিক ইনফরমেশনটাই আমাদের মোস্ট অফ দ্য এন্টারপ্রেনারের কাছে কিন্তু নাই, যে এটা ইট কুড টেক লং টাইম। বাট ওই সময়ে যেহেতু আপনি পুরনো অনেক বিজনেস করেছেন এরকম না, একটা জাস্ট উদ্যোগ নিয়েছিলেন ছোট, সেই সাথে যে অনেক এক্সাম্পলও চারপাশে দেখতে পাচ্ছেন তাও না, কিভাবে আপনি বুঝলেন যে আসলে বেশি সময় লাগবে এই যে অপটিমিজমটাকে একটা রেশনাল জায়গায় সেট করা? দ্যাট ইজ এ গুড কোশ্চেন, বাট মানে ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোনো এন্টারপ্রেনার বলি বা যে কোনো প্রফেশনাল বলি, মানে সেন্স অফ রিয়েলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা নিজেরা অনেক সময় নিজেদেরকে বোকা বানাই। অনেক সময় মানে যদি মনে করি যে না এটা মানে মানে এটাই আসলে আমি চাই, অনেক সময় দেখা যায় আমার ইনফরমেশনগুলো ফিট করি এমনভাবে যেটাকে আসলে সাপোর্ট করে, সো যেটাকে কি জানি বলে কনফার্মেশন বায়াস বলে। তো বাট অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে কিছুটা একটু দূরে থাকতে পেরেছিলাম, যে একটু প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তো মানে নিজেকে নিজে বোকা বানানোর তো কোনো অর্থ হয় না। হ্যাঁ, তো মানে যেটা অনেক ক্ষেত্রে আজকাল তো বিসিডিসির জন্য হয়তো অনেক ক্ষেত্রে নিজেরাও মনে করে যে এটা অনেক অনেক তাড়াতাড়ি গ্রো করবে, বা বিসিদেরকে তো বলা সুবিধা হয়, কিন্তু আমরা তখন তো আসলে মানে অন্য কাউকে বোকা বানানোর ছিল না আসলে, অতএব নিজেকেও তো নিজে বোকা বানানোর আসলে লাভ নাই। তো আমরা আসলে দেখলাম যে কারণ তখন আসলে যদি আমি সিচুয়েশনটা বলি যে ইন্টারনেট তো তখন কতজন লোক ব্যবহার করতো, কারণ আমরা জানি যে ইন্টারনেটটাকে পপুলার হতেও টাইম লাগবে, আর যেহেতু আমাদের কোনো ব্র্যান্ড ছিল না এটাকেও আমাদের টাইম লাগবে। তো আমরা যেটা টার্গেটটা প্রথমেই ছিল যাতে এই জিনিসটাকে আসলে একটা উপকারী সার্ভিস হিসাবে আগে এস্টাবলিশ করা যায়। তো যেটা আমরা তখন শুরু করলাম, মানে এখন যেমন কোম্পানিগুলো সরাসরি আমাদেরকে জব পোস্ট করে, পেমেন্ট দিয়েই করে, বাট তখন কিন্তু আমরা অনেক কোম্পানিকে বলছিলাম যে বিনা পয়সায় বলছিলাম তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি জব দাও। তো কোম্পানি বলছে যে কেন আমি তোমাকে জব দেবো, এই তোমার সাইট কে দেয় দেখে, আর এটা দিয়ে আমার লাভ কি? আমরা তখন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যত নিউজ পেপার আছে নিজেরাই কালেক্ট করে একেবারে মানে নিজের ডাটা এন্ট্রি দিয়েই পোস্ট করা শুরু করলাম। মানে উদ্দেশ্যটাই ছিল একটা ইউজার বেস তৈরি করা। তো এবং এটা কিন্তু কোনো ওইটা ছিল না, মানে এখানে কোনো মানে কোনো এটা তো আমরা বিক্রিও করার অপরচুনিটি ছিল না, জাস্ট ইনফরমেশন। তো ইনফরমেশন তো অলমোস্ট কাইন্ড অফ মিডিয়া কোম্পানি, বাট যে মিডিয়াটার কেউ কিনছে না, মানে কেউ যেই ইনফরমেশনটা কেউ পকেটের পয়সা দিয়ে কিনছে না। তো এটা আমার কাছে মনে হয় দ্যাট অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি হেল্পড আস, দ্যাট আগে আসলে একটা ব্র্যান্ড তৈরি করা, তারপরে ওই ব্র্যান্ডটাকে উপর ভিত্তি করে আমরা মনিটাইজ করি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে না, যে যেমন ধরেন আপনি চাকরি অলরেডি ছেড়ে দিলেন এবং এটা কোনো মানি মেক করতেছে না, তাহলে আপনার ডে টু ডে খরচ কিভাবে হবে, নির্বাহ হবে? তো ওটা কিভাবে সলভ হলো? ওইটাও আমি বলবো যে আমি এক্সট্রিমলি লাকি যে আমার প্যারেন্টসরা এটাকে খুব মেন্টালি সাপোর্ট দিয়েছিল। হ্যাঁ, সো হ্যাঁ অফকোর্স যেহেতু আমার মানে এক সেন্সে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অনেক অবস্থাপন্ন বলবো না, বাট মোটামুটি অবস্থাপন্ন ব্যাপার ছিল, তো খুব ডাইরেক্ট প্রেশার ছিল না যে আমার বাবা মা। অনেকই লাগে, কারণ হচ্ছে যে একে হচ্ছে এমন ধরনের ব্যবসায় নামছেন যে ব্যবসা তো ওনাদের বোঝারও কথা না, যে কি ইন্টারনেট কি করতেছে, কি আদৌ হবে না হবে, এন্ড তারা আপনাকে সাপোর্ট। অনেকে পাগলও বলছে, আমার আত্মীয়স্বজন আমাকে পাগল বলছে যে চাকরি বাকরি ছেড়ে মানে এটা কি করতেছে। হ্যাঁ, বাট অনেকে আছে না যে বলতে বলতে অনেকে একটু টায়ার্ড হয়ে যায়, আচ্ছা পাগল তো পাগল আছে, ঠিক আছে পাগল আস্তে আস্তে ঠিকই নর্মাল লাইনে চলে আসবে। তো তারা হয়তো ভাবতেছিল যে না ঠিক আছে 2-3 বছর পরে সে আবার
ব্যাক ঠিক করবে। হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। তো এটাই আর কি, মানে বাট তো খরচ কি তখন ফ্যামিলি থেকে দিত নাকি আচ্ছা, সাম্ভল চলে যেত? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমরা কিন্তু ব্যবসার যে শুরু করলাম, একটা জিনিস আমার কাছে মনে হয়, যদি আমি আজকে ইফ আই লুক ব্যাক, যে অনেক ব্যবসা তো আসলে ফেল করে, কেন আমরা ফেল করলাম না, কারণ অনেকে আসলে এই 3-4 বছর আসলে টানতে পারে না। রাইট। হ্যাঁ, হয়তো মানে খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায়। একটা জিনিস এবং এটা টু সাম এক্সটেন্ট আমি হয়তো আমার এখনো ওই ফিলোসফি কাজ করে কিছুটা, মানে কোনো ধরনের মানে বড় খরচ করার ব্যাপারে আমি সবসময় অ্যাভয়েড করতাম। হ্যাঁ, উদাহরণ দেই, প্রথম 3-4 বছর আমরা কোনো কমার্শিয়াল অফিসও নেই। আমার নিজের বাসার ছোট একটা ড্রয়িং রুমের মধ্যেই কিন্তু করেছি, সো দ্যাট ভাড়াটা দিতে না লাগে। তো মানে অ্যাবসলিউটলি লিন স্টার্টআপ। অ্যাবসলিউটলি ইনস্টাগ্রাম। ইভেন আমার খেয়াল আছে, মানে আমার প্রথম 2-3 বছর আমার মা যেহেতু হাউসওয়াইফ ছিলেন, আমার মাই কিন্তু আমাদের অ্যাকাউন্টস যে মা চাকরি করতেন না? ওটা আগে করতেন। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওটা অনেক আগে করতেন। তো ওই সময়টা আমার মা হাউসওয়াইফ ছিলেন, তখন কিন্তু আমার যে অফিসের যে সাপোর্ট, অ্যাকাউন্টস মেনটেন করা, এটা আমার মাই করতেন এবং বিনা আচ্ছা। পয়সায় করতেন অফকোর্স। আচ্ছা। তো মানে অনেক খরচ আসলে আমাদের মানে ম্যানেজ করার, মানে ওভাবেই আমরা ম্যানেজ করেছিলাম। মাত্র 3 জন লোক নিয়ে, একটা ডাটা এন্ট্রি, একটা প্রোগ্রামার আর আমি। হ্যাঁ, আমিও কিন্তু দেখা গেল যে আস্তে টুকটাক প্রোগ্রামিং, যদি আমি আইটির লোক না, টুকটাক প্রোগ্রামিং বা গ্রাফিক ডিজাইন আমি নিজেও শিখে গেলাম। তো ওই জিনিসটা এরকম, কিন্তু আমরা প্রথম 2 বছর কিন্তু ওরকম লিন সেটআপ নিয়েছিলাম। এই জন্য আসলে যেটা হয়েছিল, আমাদের টাকা কিন্তু খুব বেশি লাগেনি। হ্যাঁ, বাট আমি নিজে প্রথম 4 বছর কোনো কোম্পানিতে কোনো স্যালারি নিয়ে নেই, দ্যাট ইজ ট্রু। বাট আবার যে আমাদের থেকে যে খুব বেশি পকেট থেকে টাকা ঢালতেও হয়েছিল তা না। আমি একটা উদাহরণ দেই, বা ফ্যাক্ট আর কি। আমরা টোটাল বিডি জবস যদি বলি, আমাদের এখন প্রায় 24 বছর হলো কোম্পানি। টোটাল বিডি জবসের কোম্পানির পিছনে আমাদের শেয়ার হোল্ডাররা, অরিজিনাল শেয়ার হোল্ডাররা সব মিলাই ইনভেস্ট করেছে মাত্র 15 লাখ। মাত্র 15 লাখ, এবং এই 15 লাখ টাকা ইনভেস্ট হচ্ছে 3 বছরে। 3 বছরে 3 বছরে মানে পার মান্থ এভারেজ বললে কত হয়? 20-30 হাজার টাকারও বেশি লাগেনি। হ্যাঁ, এটা অনেক আগের ব্যাপার, বাট তারপরেও আমি এখন অনেকেই দেখি যে মাসেই 20-25 লাখ টাকা খরচ করে। হ্যাঁ, তো মানে এইটা আমার কাছে মনে হয় যে এই এটাকে টার্মেও তো আজকাল অনেকে বুট স্টেপিং বলে বা যাই বলুক না কেন, বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে হেল্প হয়েছে। হ্যাঁ, কারণ আমার মানে অভিজ্ঞতা হচ্ছে যে যখনই অনেক বেশি মানে ফ্ল্যাশি কিছু বা বড় করে করা হয়, তখন আসলে জিনিসটার ফেল হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। যত বেশি, আই এম প্রিটি শিওর ইউ হ্যাভ অলসো স্টার্টেড লাইক দ্যাট, যে ছোট করে আস্তে আস্তে বাড়ানোর ব্যাপারটা। তো এটা আসলে আমাকে হেল্প করেছে। বাট তখন আপনি অপটিমিজমটা কিভাবে ধরে রেখেছেন? মানে আপনাদের ইয়ে কি, মানে ওভারঅল ইউজার কি কন্টিনিউয়াস বাড়তেছিল? হ্যাঁ, হোয়াট আর দ্য মেট্রিক্স যেটা আপনাকে অপটিমিস্টিক রেখেছিল? ফার্স্ট অফ অল, ওই সময় আমরা দেখতাম যে যেহেতু সার্ভিসটার একটা ভ্যালু ছিল এবং এই সার্ভিসটা আসলে অন্য কেউ দিচ্ছিল না, অতএব এটার একটা অর্গানিক একটা ডিমান্ড তৈরি হচ্ছিল। হ্যাঁ, আমরা তো আসলে আমাদের টাকাও ছিল না যে বড় করে, তখন তো ফেসবুক ছিল না যে মার্কেটিং করবো, এগুলি করবো। আমরা হয়তো টুকটাক লিফলেট বিভিন্ন ক্যাম্পাসে দিতাম, বাট মানে উই গট এনকারেজ দ্যাট এটা লোকজন এটার ভ্যালু পছন্দ করতেছে। আই এম টকিং অ্যাবাউট জব সিকার। আমরা কিন্তু প্রথম 1.5-2 বছর এমপ্লয়ারদের কাছে মার্কেটিং করিই নাই। যখন আমরা জব সিকারদের কাছে মার্কেটিং করলাম, একটা ইউজার বেস তৈরি করলাম, তখন আমরা এমপ্লয়ারদের কাছে গেলাম যে আমার সাইটে তো অনেকে আছে, তুমি কেন নিউজ পেপারে এত খরচ করে দিবা, তুমি আমার এখানে দাও, খুব কম টাকা দাও, বা তোমাকে আমি ফ্রিও দিয়ে দিচ্ছি। তো এরকম করে একটা পর্যায়ে 2000 আমরা শুরু করলাম 2000 সালে, তারপর 2003 সালের দিকে আমরা এমপ্লয়ারদের কাছে যাওয়া শুরু করলাম। তো তারপর থেকে আসলে আমাদের 1-1.5 বছরের পরেই কিছু এমপ্লয়ার পেমেন্ট দিয়ে আমাদের সার্ভিস নেওয়া শুরু করলো। আসলে মানে আমরা 4th ইয়ারেই কিন্তু আমরা আবার তখন খুব তাড়াতাড়ি প্রফিটেবল হয়ে গেলাম। আচ্ছা, এই 3 বছরের ভিতরে আরো জানতে চাই, বিকজ আমাদের এই প্রোগ্রামটা যেহেতু এন্টারপ্রেনারদের জন্য মূলত, সো ওদের এই ভিতরের জিনিসগুলো আর একটু ভালো মতো বোঝা দরকার। এখানে আমাকে আবার বলেন যে এই 3-4 বছরে আপনাদের পার্টনারশিপের মধ্যে কোনো গন্ডগোল লাগলো কিনা, অপটিমিজমের মধ্যে কোনো বড় ধাক্কা লাগলো কিনা, যে কোনো একটা পয়েন্টে গিয়ে মনে হলো না ভাই হবে না, এটা আমরা এটা ছেড়ে দিই, এর ভিতরে কোনো আপস্টার্নস ছিল নাকি ইউ আর লাকি যে খুব স্মুথলি পুরো জিনিসটা জাস্ট না? মানে গুড কোশ্চেন। আমার কাছে মনে হয় এটা এক সেন্সে আমরা অফকোর্স লাকি দ্যাট আমাদের এখনো পর্যন্ত গত 23 বছরে বা 24 বছরে আমাদের এই পার্টনারশিপের মধ্যে কখনো কোনো ধরনের ওই অরিজিনাল 8 জন এখন পর্যন্ত আছেন। হ্যাঁ, তাদের মধ্যে 1-2 জন তাদের শেয়ার আমাদের যে ফরেন যে শেয়ার হোল্ডার পরে কিনেছে তাদের থেকে বিক্রি করে বাইরে হয়ে গেছে, বাট এখনো বেশিরভাগই আমাদের শেয়ার হোল্ডার আছে। বাট অ্যাক্টিভ শেয়ার হোল্ডার তো আপনিই ছিলেন, মানে বাকিরা তো কেউ। হ্যাঁ, ফুল টাইম যদি বলা হয়, আমি ফুল টাইম হিসাবে আমি
শেয়ার হোল্ডার ছিলাম। এবং আরেকটা ব্যাপার, এটা অনেক ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্টের ব্যাপারটা। হ্যাঁ, মানে আমি নিজেও কিন্তু পরে মানে বেশ কিছু স্টার্ট আপে ইনভেস্ট করেছি গত 6-7 বছরে। আমি দেখেছি যে আসলে অনেক ফাউন্ডাররা যেটা হয়, ইনভেস্টারদেরকে বা যারা মানে যারা তো এফোর্ট দেয় নাই বাট শুধু টাকা দিয়েছে, রাইটলি ট্রিট করে না, হ্যাঁ, এবং ট্রান্সপারেন্টলি ট্রিট করে না। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বাট আমি নিজে অ্যাটলিস্ট অটুক বলতে পারি যে আমার যারা অরিজিনালি যারা কো ফাউন্ডার ছিল, যারা হয়তো কেউ তাদের মধ্যে তো এফোর্ট দিয়েছিল, বাট অনেকেই কোনো এফোর্ট দেয়নি, শুধু টাকা দিয়েছিল, এবং টাকাটা যে খুব বেশি টাকা তাও না, হয়তো সব মিলায় সে 50-60 হাজার টাকা দিয়েছে। এখনো তো এই 50-60 হাজার টাকার ভ্যালু 1000 গুণও বেড়েছে। হ্যাঁ, বাট ওই যে মাত্র 50,000 টাকা দিল, তার জন্য আসলে যতটুক রেগুলার রিপোর্টিং বা ট্রান্সপারেন্সি মেনটেন করা, এটা কিন্তু যে অনেক বেশি টাকা দিল একই ট্রান্সপারেন্সি মেনটেন আমি চেষ্টা করেছি। হ্যাঁ, এই জন্য আমার পার্টনাররা অলওয়েজ ট্রাস্টেড মি। হ্যাঁ, এবং এই যে ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট, এইটা কিন্তু আসলে বাংলাদেশের প্রচুর পার্টনারশিপ ব্যবসা বলি বা এই টাইপের জিনিস কিন্তু আসলে এই একটা কারণেই ভেঙে যায়, একজন আরেকজনকে সন্দেহ করে, এবং এটা প্রফিট যখন হওয়া শুরু করে তখন সন্দেহটা বেড়ে যায়। হ্যাঁ, তো আমাদের লাকিলি আমাদের যখন অনেক প্রফিটও আমরা করতাম তখনও এরকম কোনো সমস্যা। আরেকটা কারণে তো ভাঙে, সেটা হচ্ছে যে এফোর্ট কে বেশি দিল কম দিল, এটা একটা দ্বন্দ্বর বিষয় থাকে, যে আমি 2000 টাকা দিচ্ছি, সেও 2000, বাট আমি তো আবার এই কাজ করতেছি। এখন এগুলো তো পরিমাপ করেও তো বের করা মুশকিল। যে ওই জায়গাটাতে আমরা সবসময়, যেহেতু আমরা ওই জায়গাটাতে আমাদের বিজনেস স্কুলিং এর ব্যাপারটা কাজ করেছিল, যে আমরা প্রথম থেকেই টোটাল জিনিসটাকে খুব মানে নর্মাল একটা বড় কর্পোরেট যেভাবে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার বা ওই জিনিসটা কমপ্লায়েন্স মেনটেন করে, আমরা প্রথম থেকেই ওটা করেছিলাম। এই জন্য আসলে ট্রান্সপারেন্সিটা মেনটেন করা গেছে। মানে ব্যাপারটা এরকম না যে কোনোভাবে কেউ কারো ইচ্ছা মতো কিছু করলো। হ্যাঁ, অতএব এই জিনিসটা এফোর্ট অন্য যারা দিচ্ছিল ওটার এগেইনস্টে কি সে শেয়ার পাচ্ছিল, নাকি ওটার জন্য সে তাকে একটা সম্মানী দেওয়া হচ্ছিল? না, আমরা তো আমি যেটা বললাম, প্রথম 3-4 বছর কিন্তু আমরা ডাইরেক্ট সম্মানী কেউ নেই। হ্যাঁ, আমরা আইদার ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টমেন্টের এগেইনস্টে একটা শেয়ার কোম্পানি থেকে নিয়েছিলাম, আর যারা এফোর্ট দিচ্ছিল এফোর্টের এগেইনস্টে একটা এক্সট্রা শেয়ার নিয়েছিল। হ্যাঁ, বাট এই টোটাল জিনিসটাই কিন্তু আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে করেছিলাম, এবং খুব মানে পরিষ্কার একটা ডেফিনিশন ছিল যে এটা করলে এটা, ওটা করলে এটা। এফোর্টের এগেইনস্টে যে শেয়ার, এটা নিয়ে তো একটা গন্ডগোল লাগার জায়গা থাকে না? কারণ হচ্ছে যে আপনি ধরেন একজন এফোর্টটা এরকম যে সে খুব ভালো একটা লিংক এনে দিল, আরেকজন এফোর্ট এরকম যে না, সে খেটে খুটে অ্যাকাউন্টিংটা সে ম্যানেজ করতেছে, এটার দাম বেশি না এটার দাম বেশি, বা এটার জন্য যদি 2% পায় তাহলে এটার জন্য কত পার্সেন্ট পাবে? মানে এটা হচ্ছে কি, ওটা আমরা আগে থেকেই ডিফাইন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে এমন না যে হয়ে গেল তারপরে আমরা নেগোশিয়েট করছিলাম, এটা আমরা আগে থেকেই করতাম। এবং এটা টু সাম এক্সটেন্ট যদি বলা হয়, সে আমি হয়তো বলতেই পারতাম যে আমি তো অনেক চাকরি বাকরি ছেড়ে আমি অনেক কিছু করছি, অতএব আমি শেয়ার বেশি পাবো। মানে ওই জিনিসটা আসলে আমিও কখনো ডিমান্ড করিনি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই আমাদের একসাথে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন আমি 1-2% শেয়ার এক্সট্রা পাওয়া থাকে। তো এইখানে অনেক ক্ষেত্রেই ওভাবে বলতে গেলে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা কিন্তু থাকতে হয়, এবং আমি মনে করি যে হ্যাঁ, এবং এই ছাড়টা দেওয়া উচিত আসলে যে সবচেয়ে লিড করছে বা যে সবচেয়ে বেশি আছে তাকেই আসলে সবচেয়ে বেশি এটা করতে হবে। আমি এই জন্য এই প্রশ্নটা বেশি করলাম, কারণ এই ক্রাইসিস গুলোর ভিতরে কিন্তু এখনকার স্টার্টআপরা বোধহয় আরো বেশি যাচ্ছে। এই যে কারণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আসলে আমিও নিলাম, সেটা হলো যে এই যে আপনারা চিন্তাগুলা আসলে আগে করে ফেলেছেন। এখন যেটা হয়, অনেকে হচ্ছে আবেগের চোটে কোম্পানিটা বানায় ফেলে, চিন্তাগুলা তখন আরে ভাই এগুলো পরে চিন্তা করা যাবে, পরে চিন্তা করতে গিয়ে গন্ডগোলগুলো লাগায়। আই কমপ্লিটলি এগ্রি। হ্যাঁ, আগে থেকে যত বেশি ডিফাইন করা যায় তত ভালো আর কি। এবং তারপরেও যে সবকিছু ডিফাইন অনুযায়ী চলবে, নট নেসেসারিলি, তখন আসলে ছাড় দেওয়ার মানসিকতা চলতে হবে। কারণ আসলে মানে একটু লঙ্গার টার্মে দেখতে হবে। হ্যাঁ, যে লঙ্গার টার্মে যদি সাকসেস হয়, আমি এখনো তো ছাড় দিলাম, কিন্তু ওইখান থেকে দেখা যাবে যে সবাই আমরা গেইন করছি, কেউ হয়তো একটু বেশি গেইন করছে, কেউ হয়তো কম গেইন করছে। ফাইন, মেনে নিতে হবে। তো এখন যে জায়গাটায় গেছিলেন আপনি, যে আপনি ওই যে ইয়েদের কাছে যারা এমপ্লয়ার তাদের কাছে যাওয়া শুরু করলেন, তো ওই জায়গাটায় আমার কোশ্চেন, এমপ্লয়ারদের যেহেতু অনেক জায়গায় আপনাকে মুভ করতে হয়েছে, দ্যাট ইজ আপনার একটা সেলসম্যানশিপের বিষয়টা ওখানে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল। ওই জায়গা থেকে একটু শিখতে চাই যে এই সেলসম্যানশিপের ক্ষেত্রে আপনার ওখান থেকে কি কি শিক্ষা হয়েছে, কি কি লেসন আপনি শেয়ার করতে চান? কারণ প্রত্যেকটা এন্টারপ্রেনারকেই সেলসম্যান, প্রত্যেকটা এন্টারপ্রেনারকেই অ্যাট লিস্ট আর্লি স্টেজে ডাইরেক্ট সেলস করতে হয় মোস্টলি। অ্যাবসলিউটলি।
আমি নিজে ওরকম নট এ ভেরি গুড সেলসম্যান, বাট ওই সময় আমার কোম্পানি আর্লি স্টেজে অফকোর্স আমারই বিভিন্ন কোম্পানিতে যে তাদের হয়তো HR ম্যানেজার বা HR ডিরেক্টর লেভেলে যোগাযোগ করতে হয়েছে। একটা সুবিধা ছিল, হয়তো কেউ হয়তো আমার হয়তো যেহেতু আমার IBA থেকে পড়াশোনা ছিল, একটা সোশ্যাল নেটওয়ার্ক কিছুটা আগে থেকেই ছিল, তো ওই জায়গাটা হেল্প করেছে। বাট যেটা যে কোনো সেলসম্যানেরই লাগে লেগে থাকা, হ্যাঁ, যে প্রথমবার গেলাম আর সে আমার সার্ভিসটা নিল, এটা এভাবে হয় না। এটা কন্টিনিউয়াসলি পোক করা, কন্টিনিউয়াসলি তাকে রিমাইন্ড করা, হ্যাঁ, এবং ওইখানেও ছাড় দেওয়ার ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলার নতুন একটা সার্ভিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু বলতে হবে ঠিক আছে আপনি নেন, দরকারলে আপনি টাকা দিলেন না, হ্যাঁ, তো সো দ্যাট দে, কারণ এটা একেবারেই তো নতুন, হ্যাঁ, সেও তো একটা রিস্ক নিচ্ছে, হ্যাঁ, তো ওই জায়গাটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টকে অনেক কম দামে প্রোডাক্টটা দিতে হয়েছে। প্রথমত আমরা প্রোডাক্টের যখন প্রাইস বা আমাদের সার্ভিসের যখন প্রাইস শুরু করেছি খুবই কম দামে, এখনো তো আমাদের বেসিক সার্ভিসের দাম 3,000 টাকা, ওই সময় মাত্র 300 টাকা ছিল, হ্যাঁ, তো মানে একটা ছিল আমাদের প্রাইসটা এভাবে করা যাতে খুব অ্যাফোর্ডেবল হয়, আরেকটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা বেশ কিছু ছাড় দিয়ে, সো দ্যাট ওই আমাদের কাছে মনে হচ্ছিল সে ফর এক্সাম্পল আমাদের প্রথম দিককার ক্লায়েন্ট হচ্ছে গ্রামীণ ফোন, হ্যাঁ, তো গ্রামীণ ফোন আসলে আমাকে কত টাকা দিবে তার থেকে বড় কথা হচ্ছে গ্রামীণ ফোনকে যদি আমরা আনি তাহলে ইট ক্যান অ্যাকচুয়ালি ইন্সপায়ার করবে আর কি, যে হ্যাঁ গ্রামীণ ফোন আসছে, তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এই ফ্লেক্সিবিলিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি নতুন একটা প্রোডাক্টের ক্ষেত্রে। জি জি, তো এখানে আমি আরেকটু জানতে চাই যে সেলসম্যানশিপ নিয়ে, যে মানুষ যখন ডিরেক্ট সেলসে যায়, মানুষকে অ্যাপ্রোচ করে, তখন তো অনেক ধরনের নেগেটিভ হয়, নেগেটিভ এক্সপেরিয়েন্স, নেগেটিভ বিহেভিয়ারকে এনকাউন্টার করতে হয়। আপনার ক্ষেত্রে কি ওরকম কোনো স্মৃতি আছে কিনা? আমার এখনো মনে পড়ছে না তেমন একটা, বাট মানে সোফার আমরা যখন করেছিলাম, মানে অনেকে হয়তো আমাদের সার্ভিস নিতে পারে নাই, কিন্তু সবাই কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছে যে এটা মানে ব্যাপারটা ওটা কাদের ক্ষেত্রে বেশি হয়, সে ফর এক্সাম্পল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, আর ইন্স্যুরেন্স তো খুব কমন একটা সার্ভিস, এখন যদি প্রতিদিন বা সে আমিও প্রতিদিন হয়তো টেলিফোন করে যে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন কিনা বা অনলাইনে মাছ কিনবেন কিনা, তো এটা তো অনেক ক্ষেত্রে অনেকে ব্যস্ত থাকে, কনস্ট্যান্ট ন্যাক করলে একটু বিরক্তি আসে, তো আমাদেরটা একটু তো B2B সার্ভিস, মানে যদি আমি B2B সার্ভিসের সাথে আবার B2C সার্ভিসের একটু পার্থক্য আছে, তো এমন না যে ওকে এই সার্ভিসটা নিয়ে আরো 10 জন লোক ফোন দিচ্ছে, তাই না, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় এটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না, অত চ্যালেঞ্জিং ছিল না আর কি। তাহলে তো মোটামুটি 2004 থেকে আপনারা কি প্রফিটেবল হয়ে গেলেন? হ্যাঁ, আমরা 2004 থেকে, আমরা ইনফ্যাক্ট 2003 থেকে অল্প কিছু রেভিনিউ আসা শুরু করলো, 3 বছরের পর থেকে, তারপরে রেভিনিউ আসার বোধহয় 1-1.5 বছর পর থেকেই আমরা আসলে প্রফিটেবল শুরু হয়ে গেলাম, কারণ আমাদের তো আসলে কস্ট, যেটা বললাম, কস্ট খুব কম ছিল, হ্যাঁ, তো যতটুকু রেভিনিউ, অল্প রেভিনিউ হলেও প্রফিটেবিলিটি করা খুব ইজি ছিল, বাট আমার খেয়াল আছে বলতে প্রথম 8-10 বছর আমরা অলমোস্ট এভরি ইয়ার 100-150% প্রফিট গ্রোথ রেট আমাদের ছিল। এখন অফকোর্স গত 8-10 বছরে এটা স্যাচুরেশন হয়ে গেছে, মানে এখনো তো 15-20% ইয়ার অন ইয়ার, বাট ওই সময়টা আমাদের বেশ হাই গ্রোথ একটা ছিল। সো এখন এই যে 2004-এ আপনি গিয়ে প্রফিটেবল হলেন, আর 2012-তে গিয়ে আপনার অন্য একটা লিডারশিপ রোল আমরা দেখতে পাই, আপনি বেসিসের প্রেসিডেন্ট হয়েছিলেন, ওখানে যাবো আমরা, বাট এই 4 থেকে 12 এই 8 বছর, এই 8 বছরের টাইমটা কেমন ছিল? এখানে জাস্ট বিডি জবস নিয়ে ব্যস্ত ছিলেন নাকি আর অনেক কিছু? হ্যাঁ, এই সময়টা আসলে অফকোর্স মেইনলি যেহেতু মানে এই কথাটা তো আসে নাই, মানে অনেক ক্ষেত্রেই যে আমার কাছে মনে হয় যে ফোকাস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে বিডি জবসের আমাদের ওই সময় কিন্তু বাই দ্য ওয়ে আরো 2-3টা জব পোর্টাল কিন্তু বাজারে আসছিল ওই সময়, তো 2004-এ 2000, হ্যাঁ 4-5-এর দিকে, হ্যাঁ, আমার এক্সাক্ট ইয়ারটা খেয়াল নাই, এবং এর মধ্যে বেশ মানে আমাদের থেকে অনেক বড় কোম্পানি বা মিডিয়া কোম্পানি থেকেও আসছিল, বাট এটা আমার যখন অনেকে বলে যে তারা তো আসছে, মানে তারা কিছু করতে পারে নাই কেন, তারা তো অনেক ইনভেস্ট করে আসছে, হয়তো তাদের টেকনোলজিও অনেক ক্ষেত্রে যে খারাপ ছিল তা না, হ্যাঁ, আমি সবসময় একটা জিনিস বলি যে আমরা যেই ফোকাসটা ছিলাম, হ্যাঁ, যে আমরা সে এই জিনিসটাই করছি, সে ফর এক্সাম্পল লাইক রকমারি যদি উদাহরণ দেই, তো মানে খুব ইনিশিয়াল ফোকাসটা ছিল অন বুকস, হ্যাঁ, তো তারপরেও তো ডাইভার্সিফাই করছে, কিন্তু আমাদেরও কিন্তু ওই প্রথম 8-10 বছর মানে আমাদের এফোর্টে, টিম বা আমার পার্সোনাল এফোর্টে 100% ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন ছিল এটাকে দাঁড় করানো। তখন যদি আমি আরো ডাইভার্সিফাই, আর আচ্ছা ঠিক আছে এখন কোম্পানিটা ভালো করতেছে, আরো 2-3টা জিনিস করতাম, আমার মনে হয় দ্যাট উড হ্যাভ বিন এ রং
স্টেপ। তো সেই জায়গাটা আমার কাছে মনে ফোকাস অ্যাকচুয়ালি হেল্প। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক চলে আসছে, আপনি টেনে নিয়ে আসছেন, আমি আনতাম যে আপনি টেনে নিয়ে আসছেন ফোকাসের জায়গাটাতে। কারণ এই যাদের মাথায় প্রবলেম দেখলেই মনে হয় যে এটা সলভ করি, তাদের জন্য এটা আরো বড় প্রবলেম যে ভাই এত প্রবলেম হচ্ছে, এটা কেন সলভ করি না। এবং আপনি কিন্তু আগেও এক্সাম্পল আছে প্রবলেম দেখলে সলভ করতে যেতেন, সেক্ষেত্রে কিন্তু খুব অনুমেয় যে একই ইন্টারনেট আসতেছে, ইন্টারনেটের পেনিট্রেশন বাড়তেছে, লট অফ প্রবলেমস আর দেয়ার, অপরচুনিটিস অনেক রকম, সো আরো অনেকগুলো করার মতো কিন্তু আইডিয়া আসাটা খুবই স্বাভাবিক, ডেফিনেটলি আসছেও। সেখানে আপনি আবার যে ফোকাসটা ধরে রাখলেন, এইটা কিভাবে হলো? এটা কি কেউ আপনাকে শিখাইলো নাকি আপনি কিভাবে আবিষ্কার করলেন? মানে টেম্পটেশনটা থেকে কিভাবে নিজেকে ঠেকায় রাখলেন? টেম্পটেশন তো হয়েছে যে আর এটা করি এটা করি এটা করি, ফ্র্যাঙ্কলি খুব টেম্পটেশন তো হয় নাই, কারণ মানে এখনো তো অনেক বেশি কিছু, মানে আমাদের এখন তো আসলে এক্সপোজার অনেক বেড়ে গেছে, অনেক কিছু আমরা দেখছি যে এই কান্ট্রিতে এটা হচ্ছে, ওই কান্ট্রিতে হচ্ছে। তখন কিন্তু আসলে মানে আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল যে এইটাকে তো টিকাতে হবে। হ্যাঁ, এটা তো এমন না যেটা সাকসেসফুল হয়ে গেছে না, তারপর ধরুন 6, 7 বা 8 যদি আসেন, তখন তো অলরেডি বোধহয় মোটামুটি প্রফিট ভালোই হচ্ছে, কিন্তু মানে প্রফিট গ্রোথ ভালো ছিল, কিন্তু ওইটা যে অনেক বড় হয়ে গেছে তা না। হ্যাঁ, তো অত বড় না তো, বাট আমরা বুঝতেছিলাম যে এটার আরো অনেক অপরচুনিটি আছে, এটা ইটসেলফ গ্রো করার অনেক অপরচুনিটি আছে। তখন আসলে গ্রোথ অনেক সময় হয় কি, গ্রোথ ইটসেলফ মানে কিপস ইউ বিজি। তো সেটা হেল্প করেছে। যদি হয়তো গ্রোথ যদি তখনই কমে যেত, তখনও তো আর অন্য কিছু চিন্তা। হ্যাঁ, বাট ওই অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এত বেশি গ্রো হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে না, মানে আমার এফোর্ট এটাতেই দেওয়া উচিত, যেটা ওটা হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি হয়তো এই আলোচনার মধ্যে আসে নাই, আরেকটা জিনিস আমি মনে করি যে এন্টারপ্রেনারের ক্ষেত্রে, আমি কিন্তু যেটা নিজেরও বললাম যে আমি কিন্তু একটা পর্যায়ে টুকটাক প্রোগ্রামিং করতাম, মার্কেটিং তো করতে, সেলস তো করতেই হয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু আরো জিনিসপত্র আমার করছে, ফর এক্সাম্পল ফাইন্যান্স, এটা কিন্তু আমাকে করতে হতো। হ্যাঁ, তো এই জায়গাটাতে অনেক, আমি মনে করি যে এন্টারপ্রেনাররা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একটু মাল্টিটাস্কিং করতে ভয় পায়। আমি বলবো ভয় পায় না ঠিক, মানে হয়তো মনে করে যে না এটা আমার কাজ না বা আমি কমফোর্ট না। হ্যাঁ, কিন্তু আমার একটা রিয়েলাইজেশন, এবং এই জায়গাটাতে হয়তো টু সাম এক্সটেন্ট আমার আইবিএ থেকে যে বিজনেস উপর পড়াশোনা, কিছুটাও যেহেতু সব জিনিসই আমরা কিছুটা শিখেছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প। বাট আমি মনে করি যে ওখান থেকে যে শেখাটা, কেউ যদি বিজনেস স্কুল থেকে নাও পড়ে, তার জন্য আসলে একটা বেসিক অ্যাকাউন্টিং বা ব্যালেন্স শিট, ইনকাম হিসাব, এগুলি খুবই ইজি, 1-2 সপ্তাহ অনলাইনে অনেক কিছু করা যায়। অতএব কেউ যদি মনে করে যে না আমার এই জিনিসটা আমার জানা দরকার, জানার অনেক ওয়ে আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা আমার কাজ না। তো আমি প্রথম থেকেই আসলে প্রতিটা কোম্পানির প্রতিটা কাজই যাতে আমি করতে পারি, সেটা কিন্তু প্রথম থেকেই আমরা একটা ব্যক্তিগতভাবে এক ধরনের একটা মাইন্ডসেট ছিল। কারণ এটাও ইম্পর্টেন্ট যে অনেক সময় দেখা যাবে যে কোনো একজন লোক চলে গেল, তখন কিন্তু মানে তখন কিন্তু ডিপেন্ডেন্সি থাকে না। অতএব এই জন্য আসলে আমি মনে করি একটা সিইও নিজে কিন্তু চিফ ব্যাকআপ অফিসার আসলে, যে তাকে আসলে যে কোনো কিছু হলেই ব্যাকআপটা কিন্তু তাকেই দিতে হবে। হ্যাঁ, না, এটা আপনার সাথে আমার খুব মিলে, কারণ আমি হচ্ছে ইভেন ইয়াং যারা পরামর্শ চাইতে আসে, আমি ওকে বলি যে দেখো তুমি কোন ব্যবসাটা করবা, কোন ব্যবসার কোন আইডিয়া ভালো এটা ভুলে যাও, তুমি চিন্তা করো এই দিক থেকে যে ব্যবসা মনে করো তোমার সাথে কেউ নাই, বাট তুমি একাই অনেক টুক টেনে নিতে পারবা, যদি মনে করো এটা পারবা তাহলে এটা করো, নাহলে এটা করো না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, মানে কারণ আলটিমেটলি নিজের উপরে ডিপেন্ড করাটা সবচেয়ে সেফ, তাই না? হ্যাঁ, অফকোর্স লাগবে, আমার সাপোর্ট লাগবে, তা তো লাগবে। আর এখানে আরেকটা আমার কাছে মনে অ্যাডভান্টেজও আছে, সেটা হলো যে আমাকে কেউ যে এবিসিডি বুঝ দিয়ে দিবে, এটা তার জন্য সহজ হবে না, বিকজ আমি এটা হ্যান্ডস অন করছি। হ্যাঁ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা যেটা আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, তখন আমি একটা লোক নিয়ে আসলে সে দেখা যায় না স্যার বস এটা তো এমনি হবে না, অমনে হবে না, এটা তো এটা না সেটা, অ্যাটলিস্ট তখন দেখা যায় যে না আমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে না এটা কি ডুয়েবল না। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার বলি আমি, যেটা আমার কাছে হেল্প করছে, সেটা হচ্ছে আমি এটা বাই নেচারই আমি কিন্তু একটু ডিটেল ওরিয়েন্টেড লোক। হ্যাঁ, যেটা অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেকে একটু উপরে থাকে, খুব ডিটেইলে যায় না। হ্যাঁ, এটা প্রোফাইলের কারণে। আমি আবার উল্টা, আমার যেমন ডিটেইল ভালোই লাগে সেটাই, মানে আমার কাছে এটা হেল্প করছে। হ্যাঁ, আমার কাছে হেল্প করছে যখন কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে বা অন্য কোনো হতে পারে, আমি কিন্তু বলি যে মানে আমি নিজে ঢোকার চেষ্টা করি, খুব ডিপে যাওয়ার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুকটাক হয়তো কোনো একটা খরচ হচ্ছে কোম্পানিতে, আমি একেবারে ডিটেইল লেভেলে ঢুকি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে জিনিসটা হয়তো মানে এটা ঠিক যে আমার নিজের প্রোডাক্টিভিটি নষ্ট হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমি দেখছি যে এটা আমার কোম্পানিতে এটা বেনিফিট পেয়েছে। আমি বলছি না দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, যেটাকে অনেকে বলে যে মাইক্রো ম্যানেজ করা। হ্যাঁ, কিন্তু
ইট হ্যাজ অ্যাকচুয়ালি হেল্প মি। না, রাইট রংটা ডিপেন্ড করে হইতেছে হলো যে স্টেজের উপর। যে একটা বাচ্চাকে আমি বললাম যে ভাই ভাত খাওয়ানো ভালো হবে না খারাপ হবে, বয়স যদি 6 মাসের কম হয় তাহলে তো ডিজাস্টার আছে। তখন তাকে নরম কিছু খাওয়াইতে হবে। তো আর্লি স্টেজে অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিটেল ওরিয়েন্টেশনটা দরকার। আর আমার ক্ষেত্রে যেটা হেল্প হয়েছে, আমার যে এমবিটিআই প্রোফাইল, আমার তো ইএনটিপি, আমার যে পার্টনার লিটন ও আইএসটি, যে মানে আমরা খুবই কমপ্লিমেন্টারি প্রোফাইল, মানে মেজরিটি ট্রেট হচ্ছে আমাদের খুবই ভিন্ন। তো যে কারণে হয় যেটা আমার যেখানে গ্যাপ, এটা ও কমপ্লিমেন্ট করছে, কিন্তু আমার আসলে কোনো কমপ্লিমেন্ট ছিল না। যে কারণে আপনার তো অ্যাকচুয়ালি ডিটেইলের ক্ষেত্রে হয় যেটা ডিটেইলের ভিতর ঢুকে গেলে মানুষের বিগার পিকচারটা মিস হয়ে যায়, সেটা একটা চান্স থাকে। বাট আই থিংক আপনার ক্ষেত্রে সুবিধা ছিল, আপনি যেহেতু খুবই ফোকাসড ছিলেন, একটা জিনিস নিয়ে ছিলেন, যে কারণে ওই ডিটেইল বিগার পিকচার দুইটাই হ্যান্ডেল করা আপনার জন্য সহজ হয়েছে। না, বাট আই এগ্রি, ইভেন টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় যে আমাদের মতো কান্ট্রিতে আসলে একটু ডিটেল দরকার আছে। আমি যদি আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকতাম, ওখানে হচ্ছে কি অনেক ধরনের প্রফেশনাল সার্ভিস পাওয়া যায় বা লোকও পাওয়া যায়। আমাদের এখানে না অনেক ক্ষেত্রে, এটা আমি জানি না, এটা অন্য ডিসকাশন, আমাদের এডুকেশন সিস্টেমেও কিন্তু এই ডিটেল ওরিয়েন্টেশনটা থাকে না। এই জন্য আমি যখন একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করি, সে নিজেও ডিটেল না। আসলে আমি যদি একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করি, তা তো ডিটেল দেওয়ার কথা ছিল, বিকজ তার এতে স্পেশালাইজেশন। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে বা বিভিন্নভাবে ওই খুব ডিটেলে তাকে যাওয়ানোর ট্রেনিংটাই দেওয়া হয় না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ও যাচ্ছে না, কিন্তু সিও যদি না যায়, ও যদি না যায়, তাহলে তো অনেক জিনিসপত্র কিন্তু হবে না। তো ওই জন্য আসলে আমিও অনেক ক্ষেত্রে আমি ইচ্ছা করে ডিটেলে যাই, সো দ্যাট আমার টিম মেম্বাররা দেখে যে তার বস তো ডিটেলে যাচ্ছে, অতএব তাকে ডিটেলে যেতে হবে। এটা কিন্তু আমি প্রায়ই করি, অ্যাকাউন্টেবিলিটি বলে, এবং তাকে আমি এইটা ট্রেন করানোর জন্য যে দেখো তোমার কিন্তু আসলে একটা প্রবলেম সলভ করতে হলে এই লেভেলে ডিটেলে যেতে হবে, না হলে তুমি সলভ করতে পারবে না। দ্যাট ইজ ট্রু, কারণ আমার তো ন্যাচারাল টেন্ডেন্সি না ডিটেলে যাওয়া, আমার যা প্রোফাইল। কিন্তু আবার আমার টিমমেট যারা, তারা কিন্তু জানে যে আমি যখন আবার ডিটেলে যাই, তারা তখন আবার খুব অবাক হয়ে যায় যে আমি অনেক ডিটেল বলতে যাই, কারণ ওইটা আমার ন্যাচারাল না, বাট ইটস অ্যানাদার হ্যাট। তখন আমি ওই হ্যাটটা পরে নেই, অ্যাবসলিউটলি, যে নাও আই হ্যাভ টু প্লে ইন এ ওয়ে যেটাতে আমি একদম ডিটেল, এবং ডিটেলে যাওয়াটা দরকার। আমি যাই বা তুমি যাও, এইটাই হবে, চাইতে তো হবে, কিন্তু আমাদের কে যাবে সেটা হলো বিষয়। কিন্তু আমি দেখি যে আমাদের কালচারালি আমরা অ্যাজ এ মানে অ্যাজ এ সোসাইটি উই আর নট দ্যাট মাচ ডিটেইল ওরিয়েন্টেড। একদম ধামাচাপা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এটা কোনো কাজ হচ্ছে। এটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু থেকে আমরা পিছাই যাই। না, এই ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এর মধ্যে আমরা আছি। তো আমি ওই যে 2008 পর্যন্ত ওই জার্নির ভিতরে, যখন আপনার কোম্পানি তো তখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো বড় হওয়ার সময় তো আসলে কি শুরুর দিকের চ্যালেঞ্জগুলো হয়তো একরকম, পরের দিকের চ্যালেঞ্জগুলো হয়তো একরকম। সো যখন শুরুর দিকে হয়তো টিম মেম্বার খুব কম ছিল, সো তাদের টিম ওয়ার্ক কি হবে না হবে, মোটিভেশন ইত্যাদি ইত্যাদি, ওটা হয়তো কোনো প্রবলেম না। বাট যখন আপনার টিম সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না, মেবি বাই দ্য ইয়ার অফ 2012, আমি জানি না তখন বিডি জবস হয়তো কতজন কাজ করে, মেবি 100 বা 2012 দিকে বলতে আমাদের 50-60 জনের মতো ছিল। হ্যাঁ, সো তখনকার আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করেছেন? মানে তখন তো গ্রোথ হচ্ছিল, ওটা চ্যালেঞ্জ না, তাহলে তখন চ্যালেঞ্জ কি ছিল? আসলে ওই সময়টা ফার্স্ট অফ অল দ্যাট ওয়াজ এ গ্রোথ ফেজ অফ আওয়ার কোম্পানি। তো ওই সময়টার হয়তো একটা বড় চ্যালেঞ্জ ছিল যে মানে আমরা ঠিক প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারছিলাম না। মানে আমরা যা সার্ভিস দিচ্ছিলাম, ওই সার্ভিসটাই আসলে আমরা যে খুব বেশি, ফ্র্যাঙ্কলি যদি বলি, গত 2-3 বছর আগের থেকে প্রায় 20 বছর কিন্তু আমাদের বেসিক সার্ভিস প্রায় সেমই ছিল। তো এক সেন্সে আমি বলবো যে মানে যেটা আমি প্রায় এখন চিন্তা করি যে ওইটা কি আসলে ভালো ছিল না খারাপ ছিল। মানে কারণ আমরা কিন্তু আবার বাই দ্যাট টাইম মার্কেটে আবার মানে একচেটিয়া হয়ে গেছিলাম, কারণ আমাদের আসলে কোনো কম্পিউটার, যেটা বললাম যে কয়েকটা কোম্পানি আসছিল, বাট খুব তাড়াতাড়ি তারা ঝরে গেছিল। তো মানে আমি ওয়েন আই লুক ব্যাক, আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আমাদের কম্পিটিশন আরো বেশি থাকতো, তাহলে হয়তো প্রবাবলি আমরা আরো বেশি মানে ইনোভেটিভ হতাম। এক সেন্সে আমি মনে করি 2012 থেকে বা 2020 সময়টা পর্যন্ত আমাদের মধ্যে এক ধরনের একটা আত্মতুষ্টির একটা ব্যাপার হয়ে গেছিল। তো মানে আমরা কোম্পানি প্রফিট করছি, মানে ভালোই আছে আর কি। মানে ওরকম বাইরে কোনো কম্পিটিটর নাই। তো এইটা মানে ফ্র্যাঙ্কলি যদি বলি চ্যালেঞ্জ না থাকাটা, এখন আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জটা ছিল না। চ্যালেঞ্জ থাকলেও তো ভালো হতো। বাট পরে আমি যদি আরেকটু ফাস্ট ফরওয়ার্ডে যাই,
2019-এর দিকে তো অফকোর্স লাইক দেয়ার ওয়াজ কোভিড অ্যান্ড আদার থিংস, বাট তারপরের ডিসকাশনটা তো ইন্টারেস্টিং হবে যে আমরা যেটা অ্যাটলিস্ট আমি রিয়েলাইজ করি যে কয়েকটা ব্যাপার হয়েছিল যে তার আগের 10 বছরে, যে কোম্পানির প্রথম 10 বছরে আই গেভ দ্য লিডারশিপ, আই পার্সোনালি গেভ দ্য ইনোভেটিভ লিডারশিপ ইন মাই লাইক নতুন প্রোডাক্ট থেকে শুরু করে মানে নতুন মার্কেট, এই পার্সপেক্টিভে। দেন আই অ্যাকচুয়ালি যেটা তুমি একটু আগে বললা যে আমি হয়তো তখন নিজে বেসিসে বা অন্যান্য কিছু জায়গায় ইনভলভ হই, আমি আমার কোম্পানিতে ব্যক্তিগতভাবে সময়টা একটু কমিয়ে দিয়েছিলাম। একটা ব্যাপার ছিল যে আমাদের কোম্পানিতে যারা সিনিয়র ম্যানেজমেন্ট ছিল তাদের মধ্যে অনেকেই প্রায় 8-10 বছর অলরেডি কোম্পানিতে ছিল। তো আই অলসো ট্রাই টু গিভ স্পেস ফর দেম সো দ্যাট তারা আসলে লিডারশিপটা টেক ওভার করতে পারে। হ্যাঁ, কারণ আলটিমেটলি তো একটা কোম্পানি তো একজনের উপরে ডিপেন্ড করাটা ইজ নট হেলদি, অলসো ইজ অলসো নট গুড। তো সেটা আমার এক ধরনের ছিল এবং ওইটার জন্যই আসলে তাদেরকেও একটা স্পেস দেওয়ার চেষ্টা করেছি যে তারা যাতে যেই লিডারশিপটা আমি দিতাম সেটা যাতে আমার নেক্সট লেভেল অফ ম্যানেজমেন্ট তারা দেয় আর কি। তো দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট উই হ্যাড, বাট এটা করতে গিয়ে আমি একটা জিনিস হয়তো আমি পরে রিয়েলাইজ করেছি যে তারাও আসলে ওয়ান কাইন্ড অফ, যেহেতু কোম্পানিতে অনেক দিন ধরে আছে, তারাও এক ধরনের, এবং এই কোম্পানি ইজ ভেরি প্রফিটেবল, তারাও এক ধরনের মানে কমফোর্ট জোনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, তারা কিন্তু দে আর ভেরি গুড ইন লাইক অ্যাটেইনিং দ্য এক্সিকিউশন, বাজেট যা থাকে বাজেট মোটামুটি 100% ফুলফিল করা, সবই করা, কিন্তু ইনোভেশন মানে একটা নতুন মার্কেট, নতুন প্রোডাক্ট, ওই জায়গাটা আমরা আসলে 2011 থেকে 2020 সাল পর্যন্ত আমরা আসলে করি নাই। এবং এটার পিছনে একটা তো বললাম যে আমাদের নিজেদের একটা বড় ধরনের অর্গানাইজেশনালি এক ধরনের কমফোর্ট জোনের মধ্যে চলে আসছে, যেহেতু প্রফিট করতে সবই করছে। আমার লোকজনের মধ্যে এক ধরনের কমফোর্ট জোন চলে আসে, এবং টু সাম এক্সটেন্ট আমি মনে করি ওইটাও একটা ফ্যাক্টর যে যারা অনেক দিন ধরে কোম্পানি থাকে তাদের তো একটা বয়স একটু বেড়ে যায়, সে ইন দেয়ার 40s, হয়তো 35-40 বছর। ওই সময় আসলে নতুন জিনিস ইনোভেট করাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। আমি বলতেছি না যে তো ইয়াংরা যে পরিমাণ রিস্ক নিতে পারে, মানুষের বয়স 35 বা আমিও যেমন নিজেকে, যখন আমি 50-এর বেশি, আমিও একটা জিনিস নতুন জিনিস করার সময় 10 বার চিন্তা করি, একটু মানে রিস্ক অ্যাভার্স হয়ে যায়। হ্যাঁ, তো এটা মানুষের বায়োলজিক্যাল কারণেই হয়। তো আমার ওই টিমের মধ্যেও কিন্তু ব্যাপারটা ছিল। এখন আমরা এটা যে একেবারে জানতাম না তা না, এই জন্য কিন্তু আবার চেষ্টা আমরা করেছিলাম যে কিছু ইয়াং লোকজন নিতে, বাট ফ্র্যাঙ্কলি ওইটা একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ বাংলাদেশে, যে যারা খুব ট্যালেন্টেড, খুব ইনোভেটিভ, ওদেরকে আসলে কোম্পানিতে ধরে রাখা মুশকিল। 1 বছর থাকলো, 2 বছর থাকলো, কিন্তু ওইটাও আমরা যে এক্সপেরিমেন্ট করি নাই তা না, কিন্তু দেখলাম যে দেখা যাবে ওর পিছনে আমি অনেক ইনভেস্ট করছি, 2 বছর পরে সে হয়তো একটা মাল্টিনেশনাল কোম্পানি চলে গেল, বা বিদেশে চলে গেল, বা বড় একটা ব্যাংকে চলে গেল, তো আমার ইনভেস্টমেন্টটা তো আসলে লস হয়ে গেল। তো এই জন্য আসলে আমরা ওই এক্সপেরিমেন্টটা 2011-12 দিকে আমরা যখন করেছিলাম, করার পরে আসলে খুব ভালো রেজাল্ট পাই নাই। সো যেমন আমি যদি বলি, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা একটু বড় কোম্পানি, লাইক ইউনিলিভার বা বিভিন্ন ব্যাংক, ওরা কিন্তু একটা পজিশন, একটা প্রোগ্রাম নেয়, ম্যানেজমেন্ট ট্রেনিং বা ম্যানেজমেন্ট কি বলে জানি, ম্যানেজমেন্ট ট্রেনিং তো বলে। হ্যাঁ, ওদের কিন্তু উদ্দেশ্য থাকে যে এদেরকে গ্রো করা, লিডার করা। বাট আমরা রিয়েলাইজ করলাম যে এটা ওরা যেহেতু অনেক বড় কোম্পানি, মাচ মোর মানে এক ধরনের ক্যারিয়ার অ্যাসপিরেশন আছে, সোসাইটিও তাদেরকে ওভাবে মানে সাপোর্ট করে পারসেপশন ওয়াইজ, তাদের জন্য করাটা ইজি। আমরা যারা একটু আইদার টেক কোম্পানি বা একটু স্টার্ট আপ টাইপের কোম্পানি, তাদের জন্য আসলে ওই টাইপের লোকজনকে 2 বছর 3 বছর রাখা যায়, কিন্তু 10-15 বছর রাখাটা ডিফিকাল্ট। তো এটা একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। আর 2-3 বছর রাখলেও আপনার ধরেন এর মধ্যে যদি আপনি আউটপুটটা বের করে আনতে পারেন, তাহলে সেটা কি একটা হতে পারে না? এটা আমরা দেখেছি একেবারে, বাট আমাদের কাছে মনে হয়েছে যে আসলে 1-1.5 বছর শিখে যায় তার টোটাল জিনিসটা বুঝতেই। তার থেকে যখনই আউটপুটটা বার হওয়া শুরু করে তখনই, এবং দিস আর ট্যালেন্টেড পিপল, হ্যাঁ, এবং কোয়ালিফাইড পিপল, তাদের আসলে বাইরের হাতছানিটা
অনেক বেশি থাকে, নট দ্যাট অপরচুনিটি থাকে অনেক অপরচুনিটি, অনেকে বিদেশে চলে যায় এবং বিকজ দে গুড, তারা অনেক অন্য অ্যাসপিরেশনে থাকে। তো সেটা আসলে আমার কাছে মনে হয় এই প্রবলেমটা যদি শুধু আমাদের তা না, বাংলাদেশের প্রচুর একটু মিড সাইজড কোম্পানি যারা হয়তো প্রফিটেবল, এমন না যে মানে তাদেরকে স্যালারি আমরা অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু অনেক সময় দেখছি যে আমরা শুধু স্যালারি বা বেনিফিট দিয়েও এই টাইপের লোকজনকে আসলে রাখাটা মুশকিল। মানে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে ওই সময়টার চ্যালেঞ্জ বলতে হিউম্যান চ্যালেঞ্জই, যে রাইট পিপলকে অনবোর্ড করা। হোয়ারএস বিডি জবস তো হচ্ছে মানুষ জব খোঁজে যারা, তাদেরই একেবারে প্ল্যাটফর্ম। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আপনার পেটের ভিতরে সব তথ্য আছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা উই আর নট এ ভেরি ফ্র্যাঙ্কলি যে বেস্ট ট্যালেন্টকে হায়ার এবং রাখার ব্যাপারে ডিফিকাল্ট। আমি যদি একেবারে খুব উভয় বলি, আমাদের কোম্পানিতে কোনো বুয়েটের লোক কখনো ঢুকে নেই। হ্যাঁ, তো ইউ আর ফ্রম বুয়েট, এবং আমি ইনফ্যাক্ট আমার কোম্পানি কিন্তু কাইন্ড অফ একই রকম অবস্থা। আমি কিন্তু বুয়েটের ছেলেকে যখন ঢুকা মানে ইন্টারভিউ নেই 10 বার চিন্তা করি ও তো আসলে থাকবে না, তাহলে আমি ওকে কেন নিব? হ্যাঁ, তো মানে আমি জানি না, মানে হয়তো দিস প্রবলেম তোমার কোম্পানিতে আছে। আমরা রকমাইতে 5 জন ফাউন্ডার বুয়েটের, আর কেউ বুয়েটের না। সো এখন এইটা দিস ইজ এ কমন প্রবলেম। হ্যাঁ, এখন বাট এই প্রবলেমটা আসলে সলভ আসলে আমার কাছে এখনো সলভ নাই, বাট কারণ আমরা আলটিমেটলি ঘুরে ফিরে ওই এক্সপেরিমেন্টটা ফেল করাতে আমরা ঘুরে ফিরে আবার আচ্ছা টেস্টেড লোক যারা অনেক দিন ধরে আছে তাদের উপরই আমরা মানে ডিপেন্ড করা শুরু করলাম। এখন সমস্যাটা হচ্ছে আবার ওই তাদের তো আসলে অনেক ইনোভেটিভ কিছু করার ব্যাপারটা একটু কম। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটা আসলে বড় চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, না এই চ্যালেঞ্জের মধ্যে আমিও আছি। যাক, আমার পার্সপেক্টিভ হচ্ছে আপনার গুলাই শুনবো আজকে। আমি এখন যেতে চাই 2012 তে আপনার অন্য আরেকটা উদ্যোগ, যেটা উদ্যোক্তাই বলবো আমি, বিকজ আপনি বেসিসের প্রেসিডেন্ট হলেন, একটা সংগঠনকে লিড করা, এবং বেসিস তো অ্যাকচুয়ালি খুবই প্রেস্টিজিয়াস। 2012 তেও প্রেস্টিজিয়াস ছিল, এখন হয়তো প্রেস্টিজও হয়েছে, কন্ট্রোভার্সিও হয়েছে, সেটা ঠিক। তো এই দিকে যে গেলেন, সেটা থিঙ্কিংটা কেমন ছিল? আচ্ছা, 2012 তে আমি প্রেসিডেন্ট হলাম, 12 শেষের দিকে, বাট আমি কিন্তু বেসিসের সাথে ইনভলভ ছিলাম তার আগে থেকে। আচ্ছা, হ্যাঁ, তো আমার যতদূর খেয়াল পড়ে 2006-07-এর পর থেকে আমি বেসিসে খুব হেভিলি ইনভলভ। আমি ডিরেক্টর ছিলাম, তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তারপরে 2008 তো ধরেন আপনার ব্যবসা অবশ্যই তখন প্রফিটেবল, বাট এই সাথে যে সংগঠনের সময় দেওয়াটা তো অ্যাকচুয়ালি অনেক সময় দিতে হয়। এটা আমার কাছে মনে হয় কিছুটা একটু প্যাশনের ব্যাপার ছিল। হ্যাঁ, এটার মানে অফকোর্স এটার জন্য আমার ব্যবসা পুরনো শিক্ষা মন্ত্রণা কি জানেন আছে, শিক্ষা আন্দোলন। হ্যাঁ, ওই ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর একটা ব্যাপার, এটা সবসময় ভিতর থেকেই ছিল আর কি। বাট তখন আসলে অফকোর্স লাইক আমাদের এই আইটির ব্যাপারটা তো এখনো আমাদের একটা বড় জেনারেশনের এক ধরনের আবেগের জায়গা। হ্যাঁ, তো আমার কাছেও মানে আইটি আমার কাছে এখনো একটা আবেগের ব্যাপার। মানে এটা শুধুমাত্র ব্যবসা তা না, কারণ এখানে অনেক ধরনের ব্যাপার, আইটি দিয়ে আমরা অনেক কিছু ইমপ্রুভ করছি, অনেক কিছু করছি। তো ওই জায়গাটা থেকে মনে হয়েছিল যে যেহেতু একটা আইটি ইন্ডাস্ট্রি গ্রো করছে, ইয়াং ইন্ডাস্ট্রি, খুব কোয়ালিফাইড লোকজন এখানে আসছে, সবাইকে নিয়ে হয়তো আমরা অ্যাজ এ সোসাইটি অনেক দূর আগাবো। কারণ তখন খেয়াল আছে কিনা আই এম প্রিটি শিওর যে আমাদের আশেপাশের দেশে, ইন্ডিয়াতে বা অনেক কান্ট্রিতে মানে আইটি বিরাট একটা ব্যাপার, বিলিয়ন ডলার করছে, লাখ লাখ লোক কাজ করছে। হ্যাঁ, তো আমাদের মধ্যে ওই আমরা হয়তো ফ্র্যাঙ্কলি যদি বলি মানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি উই হ্যাভ নট রিচ টু দ্যাট লেভেল, বা হয়তো অনেক জায়গায় ফেল করেছি। বাট আমি যদি বলি যে আজ থেকে 15 বছর আগে সবাই কিন্তু মনে হতো যে আমরা কেন, ওয়াই নট উই বিকাম এন মানে বিগ কান্ট্রি লাইক ইন্ডিয়া ফর আইটি। হ্যাঁ, তো ওরকম কিন্তু এক ধরনের অ্যাসপিরেশন এবং কনভিকশন কিন্তু ছিল। তো ওইটার থেকেই আসলে বেসিসে ইনভলভ। পরে আর এই অ্যাসোসিয়েশনগুলো হচ্ছে কি এমন একটা ব্যাপার যে এটার মধ্যে এক ধরনের মানে আমি প্রায় বলি যে কোনো অর্গানাইজেশন, এটা পলিটিক্যাল অর্গানাইজেশন হোক, ক্লাব হোক, বা এরকম ট্রেড বডি হোক, এক ধরনের মানে নেশার ব্যাপার থেকে যায়। হ্যাঁ, একবার ঢুকলে এখান থেকে মানে বের হওয়া যায় না। হ্যাঁ, আমি ঢুকি নাই, স্মার্ট মুভ। তো এই দেখা যাবে যে আলটিমেটলি এই একটা কমিউনিটি, তো হ্যাঁ কমিউনিটি মানে এক ধরনের নেটওয়ার্ক থাকে, তখন আসলে এখান থেকে একবার ঢুকলে মানে বিভিন্ন কাজ বা ইনভলভ হয়ে যাওয়া হয়। অফকোর্স দ্যাট অ্যাকচুয়ালি হ্যাড আমার বিজনেসের যদি বলি, বিজনেসের যেই জায়গাটাতে আমার ড্রাইভ দেওয়া দরকার ছিল ওই সময়টা দিয়ে হয়তো আরেকটু ভালো হতো, বাট আই ডোন্ট রিপেন্ট। কারণ আমার কাছে মনে হয় যে অ্যাসোসিয়েশনে এই লিডারশিপটাতে আমি গেলাম, এটা অলসো ইট অ্যাকচুয়ালি হেল্প মাই ওন লিডারশিপ কোয়ালিটি, মাই ওন আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং। তো এইখানের যে লিডারশিপের আগে ধরেন বিসিসের যে লিডারশিপ রোলে আপনি গেলেন, তার আগেও তো লিডারশিপ রোল আপনার বিজনেস অর্গানাইজেশনের মধ্যে হয়েছে, বাট ওখানে কি ডিফারেন্ট কি ধরনের লার্নিং হয়েছে?
যেটা আপনার নিজের অর্গানাইজেশন হচ্ছিল না? আচ্ছা, একটা হচ্ছে যে নিজের অর্গানাইজেশন তো হচ্ছে যে সে ফর এক্সাম্পল লাইক ইউ আর দ্য লিডার, সবাই আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে ইউ ডোন্ট গেট কোশ্চেন। হ্যাঁ, আমি বলতেছি না যে কোশ্চেন করাটা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণেই হোক মানুষ অত চ্যালেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, আর সবাই তো এভরিওয়ান ইজ গেটিং পেইড ফর দেয়ার রোল, কিন্তু অ্যাসোসিয়েশনে আসলে অনেককে একটা মোড় হচ্ছে যে মানে পিআর, হ্যাঁ, এবং সবাই একটা কমন একটা লেভেলে সবাই ফাউন্ডার, তো তাদেরকে আসলে অ্যান্ড ইউ নিড টু কাইন্ড অফ, যেহেতু একটা ডেমোক্রেটিক একটা প্রসেসের মাধ্যমে ইলেক্টেড হয় বা সবকিছু, ইউ নিড টু বি ভেরি সাপোর্টিভ টু দেয়ার কজ অ্যান্ড এভরিথিং। অ্যাট দ্য সেম টাইম যেহেতু কেউই পেইড না, তাদের থেকে যদি কোনো তাদের এফোর্ট বার করতে হয় বা তাদেরকে থেকে কোনো জিনিস আদায় করতে হয় ফর দ্য কমিউনিটি, ইউ নিড টু কনস্ট্যান্টলি ইন্সপায়ার দেম। বাট কেউ তো আসলে এখানে টাকার বিনিময়ে কাজ করতে আসে না, তাদের এটা ভলেন্টারি জব। তাদেরকে আসলে ইন্সপায়ার করতে হয়, তাদের পেইনগুলো বুঝতে হয়, তাদের কথা শুনতে হয়। তো দিস ইজ এ ডিফারেন্ট লিডারশিপ রিকোয়ারমেন্ট দেন এ কোম্পানি পার্সপেক্টিভে। দুইটার মধ্যে অনেক কমন জিনিসও আছে। বাট এখান থেকে যা শিখলেন সেটা কি আপনার আবার কোম্পানির লিডারশিপকে ইমপ্রুভ করে দিল? মানে ওটা যে খুব বেশি ডাইরেক্ট রিলেশনশিপ তা আছে তা না। হ্যাঁ, কারণ বাট একটা জিনিস হয় যে মানে এই টাইপের অ্যাসোসিয়েশনে থাকলে অনেকের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়, একটু যেটা বলছিলাম যে উপর থেকে দেখার অপরচুনিটিটা তৈরি হয়, তো সেটার একটা নলেজ অ্যাডভান্টেজ আছে। বাট ডাইরেক্ট ওভাবে মানে আমার কাছে মনে হয় দুটার লিডারশিপ স্ট্রাকচারে খুব ডিফারেন্ট, এবং অনেক সাকসেসফুল এন্টারপ্রেনার আছে যারা জীবনেও অ্যাসোসিয়েশনেও, সে ফর এক্সাম্পল ফর ইউ পিপল লাইক ইউ, তারপর আপনি একবার আমাকে টেনে নিয়ে ওই যে এইচআর কমিটির কো-চেয়ারম্যান বানাইছিলেন। দ্যাট ইজ দ্য অনলি টাইম আমি বিসে কয়েকদিন গেছি, তারপরে আর জীবনে যাইনি। বাট এটা তোমার তো কোনো সমস্যা হয় না এনিওয়ে। বাট আমার কাছে মনে হয় যে আই পার্সোনালি এনকারেজ আমাদের যারা ইয়াং এন্টারপ্রেনার আছে তাদের আসলে এই টাইপের কমিউনিটির সাথে ইনভলভ হলে দুটা জিনিসও অনেকের ক্ষেত্রে হয়। সে হয়তো আমাদের মতো লোকজন হয়তো আমার কোম্পানিকে আগে থেকেই চিনে, আমি যখন বেসে ছিলাম না তার আগে থেকে হয়তো আমার পার্সোনাল পরিচয়টা আছে, কিন্তু অনেক ইয়াং এন্টারপ্রেনার আছে যাদেরকে হয়তো হ্যাঁ এই নেটওয়ার্কটাও অনেকের হেল্প করে আর কি। হ্যাঁ, তো নেটওয়ার্ক, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, মানে এনি কাইন্ড অফ কমিউনিটিতে ইনভলভ থাকা একটা আসলে স্কিল দেয় আর কি। হ্যাঁ জি, তা আমি ভাই এখন হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপের ভিতরে আরো তো বেশ কিছু জিনিস যুক্ত হয়েছে, সেটাতে একটু টাচ করব, তারপর আপনার সোশ্যাল উদ্যোক্তা প্রোফাইলের দিকে একটু যাব। আজকের ডিল, তারপর মাঝখানে আপনি বেশতো নামে একটা সোশ্যাল সাইট করেছিলেন, ওটা বোধহয় এখন অপারেশন আছে কিনা আমি জানি না। তারপর হচ্ছে আপনার এখন ডেলিভারি টাইগার, হ্যাঁ ডেলিভারি টাইগার তো রাইট, এবং একটা ফিনটেক উদ্যোগও আছে। এই যে পরবর্তী উদ্যোগগুলো, এইটার ভিতরে ধরেন আপনার বিডি জবস যতটুকু সাকসেসফুল মেবি অতটুকু না, এখানে ততটুকুই ফেলিয়ার। ওয়েল, সেটা আপনি ভালো মূল্যায়ন করতে পারবেন। তো আপনার কাছে কি মনে হয় ডিফারেন্স কোথা থেকে মানে হচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হয় কি যে কোনো ব্যবসারই একটা রাইট টাইম থাকে। হ্যাঁ, তো আমি যদি ইফ আই লুক ব্যাক, আমার কাছে মনে হয় যে বিডি জবস আমরা যখন শুরু করলাম তখন উই আর প্রবলি এ লিটল বিট অ্যাহেড অফ টাইম। হ্যাঁ, অ্যাহেড বাট নট টু অ্যাহেড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, টু হেড হলে ওটা ঠিক না, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে এই যে টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছেন, টেডে একটা টক আছে যে হোয়াই কোম্পানিজ ফেল, এই ধরনের একটা শিরোনামটা ঠিক মনে নাই। ওরা ডেটা দিয়ে দেখাইছে যে পৃথিবীর মেজরিটি কোম্পানি যারা আইদার ফেল করছে বা সাকসেসফুল হয়েছে, একটা সিঙ্গেল ফ্যাক্টর তো একটা থাকে না, অনেক, সবচেয়ে কমন একটা সিঙ্গেল ফ্যাক্টর, ওরা বলছে টাইমিং। অ্যাবসলিউটলি, এটা আমি বিলিভ করি, আই বিলিভ ইট। হ্যাঁ, তো বাট ওই জন্য আমার কাছে মনে হয় বিডি জবসের ওই সময়টা মার্কেট ওয়াজ গেটিং রেডি, কারণ তখন বাংলাদেশে ইন্টারনেট আসতেছিল, লোকের মধ্যে এক ধরনের ডিমান্ড তৈরি হচ্ছিল, এবং যেহেতু একটু আমরা অ্যাহেড, এই জন্য অনেক লোক ঝাঁপায় পড়ে নাই। অনেক লোক ঝাঁপায় পড়লে হয়তো আমাদের জন্য ডিফিকাল্ট হতো। তো অতএব আমরা এটাকে মানে কস্ট অপটিমাইজ করে এটাকে ন্যাচারাল গ্রোথ করার টাইম দিতে পারছিলাম। বাট অন্যান্য যেই জিনিসগুলো, আমি যদি বলি আমার ই কমার্স ভেঞ্চারটা ওভাবে সাকসেসফুল না হওয়ার পিছনে একটা কারণ ছিল যে মার্কেট ওয়াজ টু মাচ ক্রাউডেড, অলরেডি দেয়ার আর টু মেনি প্লেয়ার্স। এবং শুধু প্লেয়ার বলতে আমি শুধু লোকাল প্লেয়ার না, ওই সময় গ্লোবাল প্লেয়ার হয়েছে। অর্থাৎ গ্লোবাল একটা লোকাল কোম্পানির হয়ে গ্লোবাল কম্পিটিশন ফেস করা ভেরি ডিফিকাল্ট আনলেস ইউ হ্যাভ গট হিউজ অ্যামাউন্ট অফ। বাট আপনার যেমন ধরেন একটা অরিজিনাল থিংকিং এর প্যাটার্ন আছে, আপনি কোয়েশ্চেন করেন সিচুয়েশনকে,
তাহলে তখন ধরেন যখন এখন আপনি বলতেছেন দ্য টাইমিং ওয়াজ নট রাইট, তাহলে তখন কি আপনি নিজেকে এনাফ কোয়েশ্চেন করেন নাকি ইউ আর টু কনফিডেন্ট? অ্যাকসেন্সে আই ওয়াজ বিট মোর কনফিডেন্ট, এবং আমার তখন আসলে এই টাইপের বিজনেসের নেচারের একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, কিছু বিজনেস আছে যে ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ। সে আমি যদি বলি বিডি জবস ইজ নট দ্যাট মাচ ক্যাপিটাল ইন্টেন্সিভ না। দ্যাট বিডি জবস টাইপ অফ কোম্পানি রিকোয়ার্স লট অফ ফোকাস, লট অফ এক্সিকিউশন স্কিল, এবং to some extent innovation and localization. But e-commerce by its own nature, I mean globally, এটা শুধুমাত্র বাংলাদেশে, by its own nature, you are also in that type of thing. By its own nature is very capital intensive, এবং এই ক্ষেত্রে প্রচুর মার্কেটিং বা ডিসকাউন্ট এগুলো, মানে দ্যাট রিকোয়ার্স মানি। তো সেই জায়গাটা আমি মনে করি যে হয়তো আমার ওই জাজমেন্টটা একটু রং ছিল, যে শুধু ভালো এক্সিকিউশন থাকলে, ভালো লোকালাইজেশন থাকলেই হয়তো সাকসেসফুল হবে। বাট আপনার তো ইনভেস্টরও তো ছিল, মানে ওই দ্যাট ওয়াজ নট এনাফ। হ্যাঁ, যেই মার্কেটে আমরা, হ্যাঁ মানে আমি যদি আরেকটু নিশ করতাম তাহলে তো, হ্যাঁ মানে আমাদের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ হয়েছে রকমারির ক্ষেত্রে একটা নিশ ধরেছিলাম। অ্যাবসলিউটলি, এবং দ্যাট প্রবলি ওয়াজ দ্য রাইট অ্যাপ্রোচ। হ্যাঁ, নিশ এবং নিচে অত টাকা লাগবে না এক্সিকিউশনটা। বাট যখনই আমরা আবার আমাদের আজকে ডিল ওয়াজ আ লিটল বিট কাইন্ড অফ জেনারেল কাইন্ড অফ মার্কেট প্লেস, সো উই হ্যাড টু লাইক কম্পিট উইথ কোম্পানি লাইক দারাজ এন্ড দোজ থিংস। তো সেই আরও কিছু ইস্যু আছে যে তখন একটা বাংলাদেশি স্ক্যাম ইভ্যালি বা এরকম হলো। তো ওই ডিটেলে আমি যাচ্ছি না। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা ভেঞ্চারের যেটা নাম তোমরা বললে যে বেস্তো, হ্যাঁ, ওইটাও আমার কাছে মনে হয় দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমরা মানে দ্যাট ওয়াজ অলসো কাইন্ড অফ প্যাশন, টু সাম এক্সটেন্ট প্যাশন ড্রিভেন থিং। বেস্তো আমি কিন্তু কিছুদিন ইউজ করছিলাম, এগুলো ল্যাঙ্গুয়েজগুলো খুব ইন্টারেস্টিং ছিল। অ্যাবসলিউটলি। সো মানে আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে তো তখন সোশ্যাল মিডিয়া ছিল, বা আমাদের উদ্দেশ্য ছিল একটা বাংলা সোশ্যাল নেটওয়ার্ক করা। হ্যাঁ, ওইখান থেকে কিন্তু আমরা ব্যস্ত। এটা ইট ইজ কাইন্ড অফ মানে ইউজার ইন্টারফেস ওয়াজ কম্বিনেশন অফ টুইটার, তারপরে ফেসবুক অ্যান্ড আরও দু একটা প্ল্যাটফর্মের। তো বাট যে জিনিসটা আমরা ভুল করেছিলাম, আই উড নট সে দ্য টাইমিং ওয়াজ নট রাইট, দ্য টাইমিং প্রবলি ওয়াজ ওকে, বাট যেই জিনিসটা আমরা রিয়েলাইজ করি নাই, এবং আই এম ওকে অফ দ্যাট এক্সপেরিমেন্ট, যে আসলে আমাদের ইউজাররা আসলে মাল্টিপল প্ল্যাটফর্ম আসলে নর্মালি দে ডোন্ট প্রেফার। সে ফর এক্সাম্পল ইমেলের জন্য মানুষ জিমেল ইউজ করে। হ্যাঁ, তো আজকে হয়তো জিমেল থেকে ভালো কিছু হলেও যে সব শিফট করবে, নট নেসেসারি। হ্যাঁ, আর কিছু ব্যাপার আছে, কিছু ইউটিলিটি। সোশ্যাল মিডিয়া ইজ লাইক কাইন্ড অফ ইউটিলিটি। পিপল আর অলরেডি ইউজিং ফেসবুক। হ্যাঁ, তাদের জন্য আরেকটা, হ্যাঁ, কিছু সংখ্যক লোক করবে হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটা এনাফ যদি ট্র্যাকশন না হয় তাহলে এটা আসলে ভেরি ডিফিকাল্ট টু রান, কারণ দিজ আর অলসো এক্সপেন্সিভ টেক টিম মেনটেন করা বা ওগুলো। তো ওই জায়গাটা একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর এক ধরনের, আই উড সে দ্যাট মানে ইট ওয়াজ না রাইট আন্ডারস্ট্যান্ডিং অন দ্য ইউজার্স নেচার। কারণ এই জিনিসগুলো আসলে একবার মার্কেটে না আনলে হাউ পিপল রিয়্যাক্ট, এটা কিন্তু বোঝা মুশকিল। হ্যাঁ, আর আমাদের এই ধরনের কি ধরেন গ্লোবাল যে ফেলিউর গুলো আছে, সাকসেস অর ফেলিউর, সেখান থেকে কি স্টাডি করে আগের থেকে লার্ন করার কোনো সুযোগ কি ছিল? আমার মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে এই টাইপের আমরা যে টাইপের ইনিশিয়েটিভগুলো নিচ্ছিলাম, হ্যাঁ, এটা যদি ই কমার্সও বলি বা সোশ্যাল মিডিয়া যেটা ব্যস্ত, এরকম ইনিশিয়েটিভ কিন্তু অন্যান্য অনেক কান্ট্রিতেই অ্যাট দ্য সেম টাইম নেওয়া হচ্ছিল। আমাদের মতোই এন্টারপ্রেনাররা অন্য কান্ট্রিতেও নিচ্ছিল। এর মধ্যে হয়তো কেউ কেউ সাকসেসফুল হয়েছে, কিন্তু ফ্র্যাঙ্কলি বেশি মেজরিটি আসলে ফেল করছে। এখন মানে ওরাও তো যদি অপরচুনিটি থাকতো ওরাও তো ওটা করতো, কিন্তু এটা টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় যে যতক্ষণ না পর্যন্ত মানে মাঠে নেমে এক্সপেরিমেন্ট না করা যায়, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তারপরে কিন্তু আবার আমরা যদি দেখি যে এই টাইপের জিনিসপত্রর মানে আমাদের ফেইলিয়ারের উপর ভিত্তি করে কিন্তু আবার অনেকে পরে আর করে নাই। কিন্তু একটা মানে এখন সবাই যদি ওয়েট করে আছে অন্যরা ফেল করুক তারপরে আমি করব, তাহলে কিন্তু কোনো মানে at the end of the day entrepreneurship is all about kind of making some risk and a little bit gambling also. তো মানে অফকোর্স আমাদের কাছে মনে হয়েছে যে এই রিস্কটা আমরা না নেই, যারা আমরা আর্লি ইন্টারনেটের সাথে কাজ করছি, তাহলে আসলে মানে উই ক্যান অ্যাফোর্ড। হ্যাঁ, ঠিক আছে, টাকা পয়সা কিছু হয়তো নষ্ট হয়েছে, বাট ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় দিস ইজ এ পার্ট অফ লার্নিং। অ্যান্ড যে কোনো এন্টারপ্রেনারশিপের মানে এন্টারপ্রেনারের এই একটু রিস্ক নেওয়ার
অ্যাপেটাইটটা আসলে থাকতেই হবে। সো ডেলিভারি টাইগারের যে বিষয়টা সেটা তো হয়তো আজকে ডিলের সাথে কানেক্টেড, না ওটা অরিজিনাল ছিল, পরে এটা একেবারেই আলাদা কোম্পানি, বাট দ্যাট ইজ আমরা ঠিক আসলে এটাকে নামে মনে হয় যে লজিস্টিক, বাট ইট ইজ মাচ মোর ফিনটেক টাইপ অফ একটা অ্যাঙ্গেল আছে, যেখানে আসলে আমরা লোকজন খুব রিয়েল টাইম পেমেন্ট পায়, আমরা আবার লেন্ডিংয়ের একটা ব্যাপার আছে। তো সেই জায়গাগুলিতে আমরা আসলে ফোকাস, মানে একটু ডিফারেন্ট টাইপ অফ জিনিস নিয়ে আমরা কাজ করেছি বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কগুলির সাথে ইন্টিগ্রেট করে। তো এখন তো যেমন ধরুন ডেলিভারি টাইগার তো অপারেশনাল আছে, তো আপনার রোলটা যেমন বিডি জবসে যেরকম আপনি নিজে খেটে খুঁটে এটাকে দাঁড় করাইছেন, এই ক্ষেত্রেও আপনার লিডারশিপটা কি ওরকম নাকি কাইন্ড অফ একটা প্রথম দিকে ছিল, প্রথম দিকে আমার মাচ মোর অপারেশনাল লিডারশিপ ছিল, এখন ইজ মাচ মোর অ্যাডভাইজারি রোল। তো কারণ আমি আসলে মানে একা অনেক জিনিসের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, যে আমি একটু আগে বলছিলাম যে বিডি জবসের এক ধরনের মানে গ্রোথের একটা ব্যাপার ছিল যে আমরা ইনোভেট করছিলাম না বা ওটা, পরে আমিও নিজে রিয়েলাইজ করি যে হয়তো আই ডিপেন্ডেড টু মাচ অন আমার সিনিয়র ম্যানেজমেন্টকে, যে এই প্রোডাক্ট লিডারশিপগুলো বা ইনোভেটিভ লিডারশিপগুলো তারা দিবে। সো ওই জায়গাটা খুব বেশি আমি মানে সাকসেসফুল হইনি তখন। আই অ্যাকচুয়ালি 2020-21 পর থেকে, লাইক আফটার দ্য কোভিড থিং, I actually started giving more time back on BD jobs. এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে আমি ওই মাঝখানের সময়টুকু কিন্তু আই স্পেন্ড মোর অন ফিউ আদার লাইক ই কমার্স বলি বা সোশ্যাল মিডিয়া, এগুলিতে আমার মানে লিডারশিপগুলো বেশি বা আমার টাইম বেশি দিয়েছিলাম। বাট একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, দিস ইজ এ কাইন্ড অফ ভেরি মাচ পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্যাট ওকে আমি ওগুলিতে হয়তো করছি বিকজ আই থট দ্যাট বিডি জবসের যতটুক হওয়ার ততটুক হয়ে গেছে, এখন মার্কেট স্যাচুরেশন হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক, বিডি জবসের এখনো আরো অনেক কিছু করার আছে ইন টার্মস অফ নিউ মার্কেট, ইন টার্মস অফ ডিফারেন্ট টাইপ অফ থিং। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বিডি জবস থেকে হোয়াট উই আর সলভিং, উই আর ট্রাইং টু সলভ দ্য এমপ্লয়মেন্ট প্রবলেম অফ দ্য কান্ট্রি অর দ্য ইয়াং জেনারেশন। সো ইট ইটসেলফ ইজ সাচ এ বিগ চ্যালেঞ্জ, যেটা আসলে পৃথিবীর বিভিন্ন দেশের কান্ট্রির স্টেটও চ্যালেঞ্জ সলভ করতে পারে না। অতএব দ্যাট মিনস প্রবলেম ইজ সো বিগ দ্যাট ইট ক্যানট বি জাস্ট সলভ ভেরি ইজিলি। অতএব এই জায়গাটাতে আমরা হয়তো একটা অংশ নিয়ে কাজ করছি, যে শুধুমাত্র ইনফরমেশন লেয়ারে, ম্যাচ মেকিং এ, বাট এই এমপ্লয়মেন্ট স্পেসে আসলে হয়তো আরো অনেক কাজ করার সুযোগ আছে, এবং যেটার ডাইরেক্ট সোশ্যাল ইম্প্যাক্টও হিউজ। তো ওই জায়গাটাতেই আমরা আসলে, মানে আমি ব্যক্তিগতভাবে নিজেকে আবার কনভিন্স করেছি, বা আমি নিজেকে ড্রাইভ করেছি যে ওকে ফাইন, বিডি জব যেই জায়গাটুকুতে কাজ করছে সেই জায়গাতে হয়তো মার্কেটটা মোটামুটি একটা স্যাচুরেট হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আমি বলি, আমাদের বাংলাদেশে এভরি বড় বড় কোম্পানি আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ, আমাদের যত সে ইউনিভার্সিটি থেকে যারাই পাস করে সবারই প্রোফাইল আছে, আমার নাই অবশ্য, বাট অ্যাজ এ কোম্পানি হয়তো আছে। হ্যাঁ, সো দ্যাট মিনস ওই অংশটুকু ঠিক আছে। কিন্তু বাংলাদেশ মানে তো শুধুমাত্র বড় বড় কর্পোরেট বড় অর্গানাইজেশন আর এই ইউনিভার্সিটি ছেলে পেলে না। বাংলাদেশ মানে তো হাজার হাজার ছোট ছোট এমএসএমই, ছোট ছোট এসএমই, যে হয়তো ছোট একটা রাস্তার হয়তো মানে ভাতের হোটেল বা একটা সেলুন, সেও তো আসলে এমপ্লয়ার। আবার একটা সিকিউরিটি গার্ড, সেও তো একটা জব সিকার, ইভেন একটা ড্রাইভারও একটা জব সিকার। তো ওই মার্কেটটাই কিন্তু আমরা হিস্টোরিক্যালি কোম্পানি প্রথম থেকে কিন্তু আমরা লাইক 2017-18 পর্যন্ত আমরা ফোকাস করি নাই। কারণ আছে, কারণ আসলে ওই মার্কেটের মধ্যে আসলে ইন্টারনেটের পেনিট্রেশন তো কম ছিল, তাই না? বাট আমরা তো দেখেছি যে আসলে ইন্টারনেট এখন স্মার্টফোন বাড়ছে, অতএব আমাদের কাছে এখন মনে হয়েছে যে ওই বটম মার্কেটটা বা টেইল মার্কেটটা এখন যে রেডি তা না, বা এখনো ওই মার্কেটের এখনো লোক অনেকেই ওদের স্মার্টফোন ইউজ করে না, ডেটা থাকে না, বাট ওই মার্কেটটা টুমরো রেডি হবে। তো ওর জন্য তো আমাদের কর্মবোধই ওই জায়গাটা টার্গেট করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এবং দিস মার্কেট ইজ ভেরি ডিফিকাল্ট মার্কেট অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেটা এটা তো ডিসকাশন অন্যদিকে চলে যাবে, বাট দিস ইজ অলসো ভেরি ডিফিকাল্ট মার্কেট টু ক্র্যাক। কারণ বাট এই মার্কেটের চ্যালেঞ্জগুলো ডিফিকাল্ট। মানে আমি হয়তো ইউনিভার্সিটি একটা ছেলে পেকে যেভাবে আনা যাবে, আমার হয়তো একটা নর্মাল ড্রাইভারকে বা সিকিউরিটি গার্ডকে ওভাবে
আমার প্ল্যাটফর্মে আনা যাবে না, অর্থাৎ তার জন্য আমার ডিফারেন্ট কিছু তৈরি করতে হবে, Right. ডিফারেন্ট হয়তো ইন্টারফেস তৈরি করতে হবে, তার জন্য হয়তো মাচ মোর লাইট টাইপের কিছু তৈরি করতে হবে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে কাজ শুরু করেছি। Okay. সো যেটাকে আমরা বলছি যে বিডি জবস 2.0, মানে এটা আমাদের নিজেদেরকেই আসলে ওটা করার জন্য আমাদের অ্যাপ্রোচটা এখন হচ্ছে যে ফাইন, আমরা একটা সেগমেন্ট নিয়ে কাজ করেছি, একটা সেগমেন্টের মার্কেট লিডার, and that probably has reached some saturation, but there is huge space এই জায়গাটা আমরা কাজই করি নাই, বাট ওইটাও আসলে একটা এমপ্লয়মেন্ট রিলেটেড প্রবলেম, ওই জায়গাতে আমরা এখন কাজ করছি। যেমন বোয়া খুঁজে পাওয়া, এটা তো অনেক বড় সমস্যা। অ্যাবসলিউটলি, ইভেন আমার বাসার মানে রাঁধুনি খুঁজে পাওয়া, বা তো তারপর নার্স, কেয়ার গিভার, তো এরকম বেশ কিছু জায়গা নিয়ে আমরা কাজ শুরু করেছি, বাট ইট ইজ নট ভেরি ওই যে আমার আবার যদি প্রথমে ফিরে যাই, যে মানে আমরা জানি যে এখানে যাই আমরা ইনভেস্ট করবো, এটার রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে না, অতএব বাট আমরা তো এখন এটা এফোর্ড করতে পারি, তো ওই জায়গাটাতে আমরা আসলে কাজ করছি, এবং এখানে নিউ প্রোডাক্ট, নিউ ইনোভেশনেরও প্রচুর জায়গা আছে। ভাই আপনার এখানে আমি সোশ্যাল লিডারশিপের জায়গাটাতে যাব, বাট তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি বিয়ে কবে করলেন, কেন করলেন? প্রশ্ন কারণ এই যে এটা তো একটা খুব ডাইলেমা, যে ফ্যামিলি তারপরে সবকিছু ব্যালেন্স করা এন্টারপ্রেনারদের জন্য অনেক বড় ডাইলেমা। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ফ্যামিলি বিজনেস এগুলো ব্যালেন্স করার বিষয়টা কেমন ছিল? এক্ষেত্রে আমি লাকি যে আমার শ্বশুর আসলে ভাই এই এপিসোড দেখার পরে সবাই বলে ভাই লাকি হইতে হবে এন্টারপ্রেনার হইতে হলে। না ফ্র্যাঙ্কলি এন্টারপ্রেনারশিপ আসলে ইজ অলসো ম্যাটার অফ লাক। আমি বিয়ে করেছি 2002-এ। ও তার মানে স্ট্রাগল টাইমের ভিতর, একেবারে স্ট্রাগল টাইমে। তো অ্যাট লিস্ট লাকটা হচ্ছে যে আমার মানে ওয়াইফের বাবা, আমার শ্বশুর আসলে মানে ছেলের ব্যবসা কতটুকু সফল, কত টাকা ইনকাম করে, ওইটা দেখে মেয়ে দেয় নাই আর কি। কি জানি, তারা তো কোনো জিনিস দেখে ভালো লাগছে, বাট অফকোর্স লাইক সবারও তো এরকম সৌভাগ্য হয় না আর কি। তো ফাইন ভাই, আমি হচ্ছে আপনার সোশ্যাল মানে যে এন্টারপ্রেনারশিপ, যেটা এই অ্যাঙ্গেলে যাওয়ার আগে আপনার অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে একটু দর্শকদেরকে বলতে চাই, আপনার থেকেও জানতে চাই। আপনি 2008-এ বেস্ট ইনোভেটিভ এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই না, ডিসিসিআই থেকে মোস্ট প্রবাবলি। এরপরে আপনি এসএমই অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর আপনি বেস্ট আইসিটি পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। সো সোশ্যালি আপনি একজন রিকগনাইজেবল মানুষ, এবং সোসাইটি আপনাকে রিকগনাইজ করে। সো আমরা এখন একদম ফাইনাল স্টেজে চলে আসছি। তো আপনার তো এই যে অনেকগুলো উদ্যোগের যে জায়গাটা আমরা দেখলাম, তো এখন ধরেন আপনি এখন আপনার 50s ক্রস করতেছেন, আল্লাহ চায় তো আল্লাহ চায় তো আরো 40-50 বছর বেঁচে থাকেন, আমরা দোয়া করি। সো আপনি তাহলে ভবিষ্যৎটা কোথায় দেখতে চান? ধরেন আপনার বয়স 75-80 বা এরকম, সো আপনি কি ওইরকম কোনো ভিশন অলরেডি মাথায় আপনার আছে নাকি জাস্ট? না, আমার কাছে মনে হয় যে মানে আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, মানে আমরা তো একটা এই 2024 সালের অগাস্ট সেপ্টেম্বর মাস, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। এটা আসলে যে অন্য যে কোনো সময়ের মতো না। আমরা একটা বেশ বড় ধরনের, কেউ হয়তো রেভলিউশন বলবে, কেউ হয়তো অন্য কিছু বলবে। আমি এটাতে আসলে ব্যক্তিগতভাবে খুবই মনে করি যে এটা একটা ডিফাইনিং মোমেন্ট। কারণ আমাদের অনেকেরই আসলে গত 10-15 বছর আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা উই হ্যাভ বিন ডিফিটেড। আমরা মানে হয়তো আমরা টুকটাক কথা বলেছি, কিছু হইচই করেছি, বাট মানে খুব এক ধরনের হতাশা কিন্তু আমাদের অনেককেই গ্রাস করেছিল। সবকিছু করছি, ব্যবসা হচ্ছে, মানে সবকিছু ঠিকঠাক, কিন্তু সাইকোলজিক্যালি উই আর ভেরি ভেরি ডাউন, এবং মনে হচ্ছিল যে আসলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। মানে আমাদের বলতে আমার কোম্পানি না, বা আমি ব্যক্তিগত না, ও অ্যাজ এ হোল সোসাইটি অর আমাদের কান্ট্রি। আমি কিন্তু এখন ইন সেপ্টেম্বর 2024 আমি কিন্তু মাচ মোর পজিটিভ। আমি মনে করি যে এই সময়টাতে আমাদের সবারই অনেক কিছু করার আছে, এবং আমি যতটুক না ব্যবসায়ী, তার থেকে বেশি আসলে এই দেশের একজন সিটিজেন। আমার সন্তানরাও আমি চাই যে তারা হয়তো এখন যদি কেউ দেশের বাইরেও থাকে, তারা দেশে যাতে তাদের ব্যাক করতে পারে, এখানেই তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে, সেটা আমাদের আসলে দায়িত্ব, কারণ এটা অন্য কেউ করে দিবে না। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কিছু জিনিসের দায়িত্ব আমাদের নিতে হবে। আজ থেকে গত 10-15 বছর আমরা যে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা তাগিদ অনুভব করি নাই, কারণ দেশটা তো আমাদের, মানে আই ফিল দ্যাট, মানে আমি এই দেশে বিলংই করি না, কিন্তু এখন আমি ফিল করি দ্যাট আই বিলং টু দিস নেশন, এবং এর ভালো মন্দ
যাই হয় না কেন সেটা আমরা যেটা করব সেটার উপরেই ডিপেন্ড করবে। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে হয়তো ব্যবসা করার সাথে সাথেও সোশ্যাল ভয়েস রেইজ করা, যদি বলি যে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে লাগবে, রিফর্ম করতে লাগবে আমাদের, এটা ইট ক্যান ইনক্লুড এডুকেশন, ইট ক্যান ইনক্লুড লট অফ আদার থিংস, হেলথ, এমপ্লয়মেন্ট সেক্টরে যে জায়গাগুলোতে কিছু পলিসি জায়গা আছে, যেই জায়গাগুলো আসলে রাষ্ট্রই করতে হবে, কিন্তু রাষ্ট্রকে তো আবার গাইড করতে হবে, রাষ্ট্রের উপরে এনাফ প্রেশার তৈরি করতে হবে। তো সেটা বিভিন্ন ওয়ে আছে, কেউ কেউ হয়তো পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে রাজনীতি করে হয়তো এই প্রেশারটা তৈরি করতে চায়। আবার আমি হয়তো ওই জায়গাটাতে অত কমফোর্টেবল না, বাট আমি হয়তো সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে সিভিল সোসাইটির পার্ট হিসাবে এই জিনিসটা করতে হবে। এবং এখানে আমার কিন্তু আমার আইডেন্টিটির মধ্যে আমার ব্যবসায়ী আইডেন্টিটিও থাকবে, আবার অ্যাজ এ কনসিয়াস সিটিজেন আইডেন্টিটিও থাকবে। তো সব আইডেন্টিটি নিয়ে আমার কাছে মনে হয় আমাদের সবারই একটা দায়িত্ব আছে যে আরও বেশি ভোকাল হওয়া, আর কোনো কিছু রং হলে এটাকে বলা, এবং পজিটিভলিও মানে রাষ্ট্রকে যেই থাকুক না কেন তাকে দায়িত্ব দেয়। মানে অতএব টোটাল যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানে দায় ছাড়া যাবে না, মানে আমাদেরকে উই নিড টু ক্লেইম আওয়ার স্টেক ইন দিস থিং। তো সেটাই জায়গায় যেখানে আমরা কাজ করার অপরচুনিটি থাকবে সেই জায়গায় আমি কাজ করার ব্যাপারে আগ্রহী। সো ওভার একদমই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে তরুণ যারা আছে, মোস্টলি আমাদের অডিয়েন্সটা ইয়াং, সো তাদের মধ্যে আজকে এই ভিডিও যারা দেখবে তাদের অনেকে হয়তো এন্টারপ্রেনারশিপে আছে, কেউ হতে চায়, অথবা কেউ ওইরকম এন্টারপ্রেনার হবে না, বাট উদ্যোক্তা অ্যাটিটিউডটা ঢুকুক, এটা আমরা চাই। তো এই অডিয়েন্সের জন্য আপনার ওভারঅল তাহলে কি থাকবে, মেসেজ থাকবে? আমি একটা ব্যাপার বলবো যেটা আমি দেখেছি যে আমাদের যারা পার্টিকুলার তরুণ, হয় কি আমাদের এই, আবারও যদি বলি যে গত কয়েক বছরে আমাদের এথিক্যাল সিস্টেমটাও অনেক ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমরা মনে করি যে আসলে খুব অল্পতে বড়লোক হওয়া যায়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এতক্ষণ যেটা বলা হলো যে আমরা কিন্তু আমাদের জার্নিটা ওয়াজ ভেরি স্মল, এবং আমাদের সাকসেস হতে কিন্তু অনেক টাইম লেগেছে। এখনও তো বিডি জবসকে সবাই চিনে বা আমরা অনেক সাকসেসফুল কমার্শিয়ালি, বাট এটা তো একদিনে হয়নি। অর্থাৎ যে কোনো, এবং ইয়োর অর্গানাইজেশন অলসো। সো এই ধৈর্যটা ধরতে হবে। হ্যাঁ, এখন বিভিন্নভাবে আসলে আমাদের তরুণদেরকে আসলে অনেক জিনিসপত্র দেওয়া হয়েছিল যেখানে তাদের ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে গেছিলো। সে যদি বলি, আমরা দেখেছি যে এখানে ই কমার্সের নামে রাতারাতি বড়লোক হওয়া, অনলাইন গ্যামলিং, অনলাইন জুয়ার মাধ্যমে অনেক ইয়াং জেনারেশন আসলে মনে করছে যে ওইটাই আসলে, অথবা টাকা দিয়ে চাকরি নিতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে। তো এই আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমরা দেখেছি যে এগুলি, হ্যাঁ, কেউ কেউ যে হয় নাই তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা লং টার্মে সাস্টেন করে নাই। হ্যাঁ, অতএব কিছু যেটাকে আজ থেকে হয়তো 100 বছর আগেও মানুষজন তো আমাদেরকে শিক্ষা দিত যে অনেস্টলি চলা, সত্য কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু এখনো আগের মতন রিলেভেন্ট। এমন না যে কিছু সংখ্যক লোক অনেক বড় লোক হয়েছে, মানে দুবাইয়ে বাড়ি বানাইছে বলেই যে সে সাকসেসফুল, সে আসলে সাকসেস না। সেও তো অল্প সময়ের জন্য সাকসেস আসলে ডিপেন্ড করে একজন মানুষের কে মানুষ সম্মান করছে কিনা, এবং অনেস্টলি ভিতর থেকে সম্মান করছে কিনা। জাস্ট একজন বড়লোককে, বড়লোক ব্যবসায়ীকে যা সালাম দিল তার নিজস্ব স্বার্থে, এটা কিন্তু আমি সাকসেস মনে করি না। ভিতর থেকে তাকে রেসপেক্ট আসলো কিনা, এবং এটার জন্য কিন্তু ওই ভ্যালুগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে অনেস্টলি থাকা, সত্য কথা বলা, কাউকে ক্ষতি না করা। হ্যাঁ, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় তরুণদেরকে, অনেক ক্ষেত্রে তরুণরা এই ভার্চুগুলির ব্যাপারে হয়তো সচেতন না। আমি মনে করি ওদেরকে এগুলি আসলে একটু সচেতন হওয়ার দরকার আছে। মানে এইটাই, আর আজকাল থেকে সোশ্যাল মিডিয়ার যুগে এই রেপুটেশন ইটসেলফ ইজ দ্য লার্জেস্ট অ্যাসেট, লার্জেস্ট ক্যাপিটাল। কোনো কারণে যদি কারো রেপুটেশন নষ্ট হয়, এটা কিন্তু রিকভার করা ভেরি ডিফিকাল্ট। অতএব এই রেপুটেশন বিল্ড করাটাই আমি মনে করি সবচেয়ে বড় ক্যাপিটাল, যে যেভাবে ব্যবসা করুক না কেন, বাট এটা যাতে কোনোভাবে টেন্টেড না হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক, আমরা খুবই ক্যাপটিভেটিভ একটা আলোচনা শুনলাম অনেক লম্বা সময় ধরে। ফাহিম ভাইয়ের লাইফ থেকে আমরা চেষ্টা করেছি ওনার যে জীবন দর্শন, ব্যবসা পরিচালনার ওনার যে ফিলসফি, এবং এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা অনেকগুলো লেসন উঠিয়ে আনার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা শুরুর ঘোষণাটা আবার মনে করে দিই, আমাদের পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন, যা বুঝলেন, যা উপলব্ধি করলেন, আপনারা সুন্দর করে গুছিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ওখান থেকে অন্তত 3 জনকে বিজয়ী ঘোষণা করব। সো আমরা এই বাংলাদেশের সন্তান, আমরা চাই এই দেশটা, আমরা যে স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা কল্পনা করি, সেরকম একটা বাংলাদেশ হয়ে উঠুক, অন্যরকম বাংলাদেশ হয়ে উঠুক। এবং
একটা আশাবাদী সিচুয়েশন হয়তো এই মুহূর্তে আমরা যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আপস অ্যান্ড ডাউনস থাকবে। তো আমাদের এই উদ্যোক্তা কথার মূল স্পিরিটটাই হলো যে আমি উদ্যোগ নিব, আমি একটা প্রবলেম দেখে বসে থাকবো না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, যেরকম ফাহিম ভাই চেষ্টা করেছেন, আরো অনেকে চেষ্টা করছে। সো এই মেসেজটুকু যদি আপনাদেরকে আমরা দিতে পারি, এবং সেই সাথে অন্তত হাউ টুর জায়গায় যদি কিছুটা হেল্প করতে পারি, লিডারশিপ ম্যানেজমেন্টের জায়গাতে আসলে কিভাবে চিন্তা করতে হয়, তো সেখানকার অনেক খোরাক আশা করি আপনারা আজকে পেয়েছেন। সো সবার জন্য শুভকামনা থাকলো, এবং অন্যরকম বাংলাদেশ তৈরিতে আপনারা আমরা সবাই মিলে যাতে কন্ট্রিবিউট করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।